গল্প বলার ১৪০তম এপিসোডে তুমি এসেছিলে, যেই ঘটনার সূত্রপাত হয় কোভিডে তোমার বাবা মায়ের মৃত্যু দিয়ে। কিন্তু একটা কথাও বলে গেছিলে যে ওই ঘটনার ফাইনাল ইনভেস্টিগেশন এখনো বাকি আছে। অদ্ভুত লাগে আমার তখন যখন তুমি বলেছিলে যে এখানে শ্যুট করে যাওয়ার পর তোমার ওপর অত্যাচার অনেক বেড়ে গেছিল। যেদিনকে আমি এখান থেকে বাড়ি যাই, ডিনারটা কমপ্লিট হওয়ার পর আমার তন্দ্রাটা লাগছে, অথচ আমার ঘুমটা ঠিক আসছে না। আমি আমার পিঠে, গায়ে, বুকে, মুখে কারুর একটা হাতের স্পর্শ পাই। আমি যখনই বাড়িতে এরকম কিছু বসে আলোচনা করি, আমার বাড়িতে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক অ্যাক্টিভিটি যেটাই বলো বাড়ে। কিরকম? ধরো আমি কিছু একটা রান্না করছি, পেছন থেকে কিছু একটা চলে গেল, আমি কিছু একটা ছায়ামূর্তি দেখতে পেতাম। আমার হাজব্যান্ডের সাথে আবার মাঝখানে আর একটা ঘটনা ঘটে। আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে যাচ্ছে, ওর মনে হচ্ছে পেছন থেকে গাড়িটা কেউ চেপে ধরে রয়েছে। তার মাঝখানে একবার বাথরুমও গেছিল, বাথরুম গিয়ে বলছে আমি বাথরুম যখন ইউজ করছি কারোর পায়ের আওয়াজ নেই, কেউ বাথরুমে ঢোকেনি, অটোমেটিক কল খুলছে বন্ধ হচ্ছে, কি যেন হচ্ছে অফিসের মধ্যে। আমাকে বললো আমার এখনো দুটো ইনভেস্টিগেশন বাকি আছে, তার আগে আপনি বাড়িতে কিছু খাবার দেবেন, একটা মাটির থালায় আর এক গ্লাস জল দেবেন, মানে ওটা যদি সম্পূর্ণটা খায় তাহলে বুঝবো আমার কাজ করতে সমস্যা হবে না, আর ওটা যদি না খায়। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যেই ঘটনার জন্য বিগত 3টে মাস আপনাদের অপেক্ষা করতে হয়েছে। হালি শহরের সেই মর্মান্তিক ঘটনা, যার প্রথম ভাগ আপনারা ইতিমধ্যেই গল্পওয়ালার ১৪০তম এপিসোডে শুনে ফেলেছেন। কিন্তু কি হয়েছিল এই ঘটনার শেষ পরিণতি? যেহেতু সেই সময় এই ঘটনার লাস্ট ইনভেস্টিগেশন তখনও বাকি ছিল, আমরা কেউ জানতে পারিনি এই ঘটনার শেষ পরিণতি কি ঘটেছিল। আজকের পডকাস্টে আমার সাথে রয়েছেন সময়িতা অধিকারী। সরাসরি তার কাছ থেকেই জেনে নেব কিভাবে এই ঘটনার শেষ হয়েছিল। আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সময়িতাদি, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। আজকের এপিসোডটা অন্যান্য সব এপিসোডের তুলনায় একটু আলাদা, কারণ আজকের এপিসোডটা গল্পওয়ালার ১৪০তম এপিসোডের এক্সটেন্ডেড ভার্সন। গল্পওয়ালার ১৪০তম এপিসোডে তুমি এসেছিলে এবং আমাদের সাথে তোমার লাইফের ভয়ানক কিছু এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করেছিলে, যেই ঘটনার সূত্রপাত হয় কোভিডে তোমার বাবা মায়ের মৃত্যু দিয়ে। এবং তারপর অনেক কিছু ঘটেছে যেগুলো তুমি সব কিছুই আগের এপিসোডে বলেছো, কিন্তু একটা কথাও বলে গেছিলে যে ওই ঘটনার ফাইনাল ইনভেস্টিগেশন এখনও বাকি আছে। তো তারপরেও তোমার সাথে আমার বেশ কিছু কথা হয়। অদ্ভুত লাগে আমার তখন যখন তুমি বলেছিলে যে এখানে শ্যুট করে যাওয়ার পর তোমার ওপর অত্যাচার অনেক বেড়ে গেছিল, এবং তারপর এমন কিছু ঘটনা ঘটে তুমি এবং তোমার হাজব্যান্ড দুজনেই রাতে ঘুমোতে পারতে না। আমি একদম শুরু থেকে শুনবো, যেদিনকে তুমি এখান থেকে বাড়ি গেলে সেদিন থেকে আজ পর্যন্ত কি কি হয়েছে। একদম, যেদিনকে আমি এখান থেকে বাড়ি যাই সেদিনকের ঘটনাটা হয়তো দর্শকদের কাছে খুব ভয়ানক হবে, তবে আমি ওতে অভ্যস্ত হয়ে গেছি একরকম।
কীরকম, আমি এখান থেকে বাড়ি যাই খুব সাধারণ, যেভাবে ট্রেনে বাসে এসছিলাম সেভাবেই বাড়ি যাই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, ডিনার সারি রাতের। ডিনারটা কমপ্লিট হওয়ার পর মানে আমার হাজব্যান্ড খুব সেদিনকে পরিশ্রম হয়েছিল বলে ও ঘুমিয়ে পড়েছে। আমারও পরিশ্রম গেছিলো, যাতায়াতের একটা তো জার্নি থাকে। আমার তন্দ্রাটা লাগছে, অথচ আমার ঘুমটা ঠিক আসছে না। কারণ আমার হাজব্যান্ডের একটা অভ্যেস, ও আমার পিঠের ওপর একটা হাত রেখে এইভাবে ঘুমোয়। কারণ আমি ওর বাঁ সাইডে ঘুমাই, ও আমার ডান সাইডে ঘুমোয়। ও আমার পিঠের ওপর একটা হাত রেখে ঘুমোয়। এবারে ও যথারীতি ওইভাবেই ঘুমোচ্ছিল, মানে যবে থেকে ভয় পাই এটাই স্টার্ট হয়েছে। তো ঘুমোতে ঘুমোতে দেখলাম ওর হাতটা ওর দিকে টেনে নিল, উল্টো দিকে ফিরে ঘুমোতে আরম্ভ করলো, যে ঘুমের মধ্যে যা হয়। তারপরে আমি দেখছি কিছুক্ষণ বাদে যে আমি আমার পিঠে, গায়ে, বুকে, মুখে কারুর একটা হাতের স্পর্শ পাচ্ছি। মানে কেউ একটা এরকম টাচ করে দিলে বা এরকম জাপটে ধরলে যেরকম একটা স্পর্শ অনুভব হয়, আমি সেটা পাচ্ছিলাম। এবারে আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, আমার ঘরে লাইট জ্বলে না, আমি কি করি, ডাইনিংয়ে লাইট জ্বালিয়ে রাখি আর আমার বেডরুমের দরজাটা ওপেন থাকে। আচ্ছা, আমার পেটস মানে ডগিগুলো আছে, তো আমার কাছে ছাড়া শোয় না কোথাও। এবার সেদিনকে ওরাও ঘটনাচক্র ওই ঘরে ছিল না, মানে আমার কাকুর কাছে চলে গেছিলো। আচ্ছা, গিয়ে ঘুমোচ্ছিল, হয়তো ফ্যান চালিয়েছিলাম, ঠান্ডা লাগছিল, ওই ঘরে চলে গিয়ে ঘুমোচ্ছিল। তো ডাইনিংয়ের আলোটা পুরো আমার ঘরে পড়ে, মানে আমার কাছে এমন নয় যে আমার হাজবেন্ডের হাতটা আমার গায়ে পড়লে আমি দেখতে পাবো না। এবার তন্দ্রাটা সবে লেগেছে, কারোর একটা হাত যদি তোমার গালে, মুখে বা বুকে পড়ে, তোমার একটা ডিস্টারবেন্স অটোমেটিক্যালি হবে। আমি ওকে বলতে যাব, দূর হাতটা সরাও তো, ওইভাবে শুয়েও না, ঠিকভাবে শো। সেই দিকে যখনই আমি বলতে যাবো দেখছি ও উল্টো দিকে ফিরে অলরেডি ঘুমোচ্ছে। বলছি ব্যাপারটা কীরকম হলো, আমার গায়ে তো ও হাত দিচ্ছে না, তাহলে হাত দিল কে? আবার আমি কি করেছি, ওর দিকে ফিরে ঘুমিয়েছি যাতে আমি বুঝতে পারি। আবার দেখছি সেম পেছন দিক দিয়ে, মানে এই ডান দিকে ফিরে ঘুমিয়েছি, দেখছি সেম পেছন দিক দিয়ে বাঁ দিক দিয়ে আর একটা হাত, ঠিক ওইভাবে কেউ যেন আমাকে ধরছে। মানে আমি হাত দেখতে পাচ্ছি না কিন্তু তোমার পিঠে যদি আমি এইভাবে চাপটিয়ে ধরি, একটা স্পর্শটা অনুভব করতে পারছি। আচ্ছা, খুব ভালো কথা। এবারে আমি দেখছি 3টে 3:30 বাথরুমে যাব, যথারীতি ঘুম হচ্ছে না, বাথরুম পাবেই, গেছি। যাওয়ার পরে ওই বাথরুমের যে আমি তোমাকে আগের এপিসোডে বলেছিলাম লাইট ফিগার করতো, তারপরে আমি বাথরুমে কিছু একটা দেখতে পেতাম, সেটা আমি সেদিনকে আবার দেখি। মানে আমি কিন্তু শান্তনু স্যারকে যবে থেকে জিনিসটা শেয়ার করেছি, তবের থেকে যেন আমি ওটা আরও বেশি বেশি করে দেখতে পাই। আর দিনের বেলা দেখতে না পেলেও ফিল করা যায়, মানে কিছু একটা আছে। তো বাথরুম সেরে চলে আসি। এইবার আমি দেখছি আমার হাজব্যান্ডকে ডাকলে পরের দিন তার অফিস আছে, ডাকলে ওর ঘুমটা নষ্ট হবে। আমার তো অফিস নেই, আমি তো ঘরেতেই থাকবো, নয় আমি রেস্ট করে নিতে পারবো। আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে একা একাই হনুমান চালিসা পড়ছি। হনুমান চালিসা পড়েও সেদিনকে আমার কোনো লাভ হয়নি। আমি মানে হনুমান চালিসা পড়া হয়ে গেছে যখনই, আমার এবার আস্তে আস্তে ঘুম আসছে, সোজা হয়েও যেই চোখ বন্ধ করছি দেখছি মুখের মধ্যে ঠিক কিছু একটা এরকম হাত দিয়ে চলে গেল, এরকম মনে হচ্ছে। এবার আমি বলছি হচ্ছেটা কি আমার সাথে। আমার হাজব্যান্ডকে 4:30 বাজে, তখনও কিছু বলিনি। 5টার সময় মোটামুটি ব্রহ্ম মুহূর্ত, সকাল হয়ে গেছে। এইবারে আমি দেখছি ও না, মানে আমি তখন একটু তন্দ্রা লেগেছে 5টার সময়। এবার ও কি করেছে, ও সত্যিকারেরই এপাশ ঘুরতে গিয়ে আমার মুখের মধ্যে একটা থাপ্পড় মেরে দিচ্ছে, মানে ঘুমের মধ্যে, বুঝতে পারিনি। আর ওর যে হাতটা আমার অরিজিনালি যখন মুখে এসে পড়েছে না, আমি তখন চিৎকার করে উঠেছি, কি একটা মানে হয়েছে, এরকম অবস্থা। এবার আমার হাজব্যান্ড বলছে কী হলো, আমি যে আমি সারা রাত অত্যাচারিত হয়েছি, কারোর একটা হাত স্পর্শ পেয়েছি, এবার একটু যে ঘুমালাম তুমি আমার ঘুমটা পুরো স্পয়েল করে দিলে। আচ্ছা, শান্তনু স্যারকে ওই মোমেন্টে অত ভোরবেলাতেই আমি SMS করলাম, কারণ ওনাকে তো ফোনে অত ভোরে পাবো না। উনি বললেন আসলে ব্যাপারটা হচ্ছে তুমি যে ঘটনাটা শেয়ার করছো, কাউকে শেয়ার করলে তোমার সাথে প্রবলেমগুলো বাড়তে পারে। তো যেদিন আমি এসছিলাম আমি বলেছিলাম, উনি আমাকে দেহবন্ধন দিয়েছিল, সাথে আমার এমনিও প্রোটেকশান ছোটোখাটো কিছু ছিল। তো
আমার বাড়ি যাওয়াটা সমস্যা হয়নি, তবে আজকেও যে এসছি আমার কিন্তু মানে টেনশান হচ্ছিল, তবে সেই টেনশানটা থেকে হয়তো শান্তনু স্যারের জন্য আমি এখন রিলিফ পেয়েছি। এখন আমি আজকেও আসবার সময় ওনার সাথে কথা বলেই এসেছি যে স্যার আজকে আমি যাচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা হবে কি না। তখন উনি বললেন অসুবিধা কিছু নেই, যেতে পারো। মাঝখানে একটু ওই জন্য শ্যুটটা হতেও আমাদের লেট হয়ে গেল, দেরি করলাম এই প্রবলেমটার জন্যই। আচ্ছা, এবার যেদিনকে পডকাস্ট করে তোমার এখান থেকে গেলাম, অলরেডি তখন অগাস্ট চলছে। আমার একটা বান্ধবীর সাথে আমার অনেকদিন কথা হচ্ছিল না, মানে ওর খুব ক্লোজ ফ্রেন্ড, কিন্তু ফোনে কথা হচ্ছিল যার না। কথা বলেছিলে আগের পডকাস্টে? না, ওর ঘটনাটাও বলছি, ওর সাথেও ঘটেছে সেম ঘটনা। আচ্ছা। আর একজন বান্ধবী, ও আমার ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে আমার অনেকদিন কথা হতো না। এবার ও আমাকে ন্যাচারালি ফোন করে একটু ইয়ার্কি ঠাট্টা চলে, জিজ্ঞেস করে কিরে তুই কোথায় গেছিস, তোর সাথে কথা হয় না কেন, এরকম একটা ব্যাপার। আমি বলেছি দেখ আমার তখনও পডকাস্ট আসেনি, মানে রিলিজ হয়নি, তখন আমি বলেছি এরকম বাড়িতে এত কিছু সমস্যা চলছে, নিজেই স্পয়েলড হয়ে রয়েছি, কি কথা বলবো কারোর সাথে, ভালো লাগে না, ঘুম হয় না, যেটুকু ফাঁকা পাই ঘুমাতে ইচ্ছে করে। তো ওকে সব কিছু বলবার পর ও আমাকে বললো যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, আমাদের এখানে একজন মুসলিম খুব ভালো মানে দাদা বা ওদের চেনা জানা, ওর বয়ফ্রেন্ডের বাড়ি ওই মুসলিম যে এরিয়াটা রয়েছে আমাদের ওর আশেপাশেই, আর ওর বয়ফ্রেন্ডের সাথে ওনার খুব ভালো রিলেশনশিপ। আচ্ছা। এইবারে বললো তুই একটু যা, আমি কথা বলে নিচ্ছি, তোর সব ঘটনা আমি বলে দিচ্ছি, মানে আমি আমার বয়ফ্রেন্ডকে বলবো, আমার বয়ফ্রেন্ড হয়তো ওনাকে শেয়ার করে দেবে, তুই শুধু গিয়ে রেমেডি নিয়ে চলে আসবি। তুই এতদিন যখন এত এক্সটেন্ড হচ্ছে বিষয়টা, আর কত এক্সটেন্ড করবি বল, এতদিন ধরে সমস্যা ভুগছিস। আমি ওকে তখন বললাম দেখ একটা কথা বলি, আমি যাকে দিয়ে কাজ করাচ্ছি আমি চাইছি তার হাতেই কাজটা কমপ্লিট হোক, কারণ আমি যদি এখন অন্য কারোর কাছে যাই, সে আবার নতুন করে একটা ট্রিটমেন্ট স্টার্ট করবে, আবার জিরো থেকে শুরু হবে, তখন আমি যাব কোথায়। বললো তবুও একবার যতদূর যা হয়েছে তবুও একবার হোক না, আমি বলে দিচ্ছি তুই একবার ট্রাই কর। এবার ওর বয়ফ্রেন্ড রীতিমতো ওই দাদার সাথে কিন্তু কথা বলে, আমার প্রবলেম মানে সমস্ত যাবতীয় যা হয়েছে সব কিছু বলবার পরে আমি ওর মানে ও কিন্তু আমাকে জানায়ও SMS করে যে আমার বয়ফ্রেন্ড কথা বলেছে। তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি তোকে কল করে নেবো, কি বলেছে না বলেছে আমাকে জানাস। এবারে ওকে 2 দিন ধরে ফোনে পাই না, কি হলো ব্যাপারটা, ফোনে পাচ্ছি না কেন। এইবার 2 দিন বাদে আমি ফোন করেছি, হ্যাঁ রে তোকে ফোনে পাচ্ছিলাম না, কি অসুবিধা, তুই বিজি খুব? না সব ঠিক আছে, উনি তো বয়ফ্রেন্ডের সাথে তো আমার ওই দাদার কথা হয়েছে, কিন্তু ওই দাদা বলেছে তোকে যেতে, কিন্তু বাবা আমি এর মধ্যে আর নেই। আমি বলছি কেন? না আমার বয়ফ্রেন্ড না এই কথাগুলো শেয়ার করবার পর খুব অসুস্থ হয়ে পড়েছে, জ্বর সর্দি কাশি, মানে তখন সিজন চেঞ্জ হচ্ছে, এটা স্বাভাবিক হওয়াটা, আর দ্বিতীয় কথা হচ্ছে জ্বর সর্দি কাশিতে কেউ বিছানায় পড়ে যায় আমি এটা জানতাম না, মানে বিছানায় পড়ার মতন অবস্থা, তার অ্যান্টিবায়োটিক খাচ্ছে, খুব দুর্বল হয়ে গেছে, এরকম পরিস্থিতি। এবার আগের পর মানে ওর থেকে আমি এই আপডেটটা নিলাম যে তার মানে তোমাকে শেয়ার করবার পরেই ওকে শেয়ার করবার পর ঘটনা বেড়েছে। আচ্ছা, এবার যখন আমার এক বান্ধবী মানে যার কথা আমি আগের পডকাস্টে বলেছিলাম, ও তো প্রায় সবই জানতো, তো ও আমাকে একদিন মানে সব কিছু জানার পর অধৈর্য হয়ে বলেই ফেলে যে আর কতদিন, মানে ঘটনাটা আর কত চলবে, এ তো বেড়েই যাচ্ছে, তোর তো সুরাহা এখনো পর্যন্ত কিছু হচ্ছে না, কি করবি বলতো? তুই এক কাজ কর, যে বাবার কাছে গিয়ে আমি দেখাই, মানে ওনার কালী মন্দির আছে, ওনার ওখানে টাইম ওয়াইজ যেতে হয়, উনি একটা টাইম ফিক্সড করে দেন, ওই টাইম ফিক্সডের মধ্যে মানে ওই ফিক্সড টাইমের মধ্যে যেতে হয়। তো বললো যে তুই ওনার কাছে যা, আমি নয় সব কিছু বলে দিচ্ছি, তুই যা গিয়ে কথা বলে আয়। তো বলবার পরে আমি বললাম ঠিক আছে দেখছি। এবার আমার কেন জানি না মনে হচ্ছিল এর সাথেও কিছু ঘটতে পারে। আচ্ছা। কারণ আমার সাথে যদি ঘটে থাকে, মানে ওদের বাকিদের সাথে যদি ঘটে থাকে, মেবি তোমার সাথে কিছু ঘটেনি, যদি ঘটতো আমি জানতে পারতাম। যদি বাকিদের সাথে কিছু ঘটে থাকে কেন ওর সাথেও ঘটবে না? মানে আমার থেকে তুমি ঘটনা শোনো, কিন্তু তুমি আমাকে কোনো সাজেশান দিও না, তুমি যদি সাজেশান দাও তাহলে তোমার সমস্যা হতে পারে। এইবারে তখন আমি ওকে আবার বললামও, জানিস তো আমাকে আমার এই বান্ধবীটা, ওর নাম জানে, আমি এখানে নাম বলছি না,
এরকম ঘটনা আমি যখন ওকে বলেছিলাম, ও আমাকে একটা সাজেশন দিয়েছিল, তারপরে কিন্তু ওর একটা সমস্যা হয়েছিল, ওই জন্য বলছি আমাকে কিছু বলিস না তুই। তখন ওকে বললো আর কি হবে, মানে নিজের লাইফটাও ওর স্পয়েলড, বলছে আর কি হবে হলে, এরকম করে একটা ঠাট্টাই করেছে। আমি তারপরে কি হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি তার ভীষণ জ্বর, তার অ্যালার্জির সমস্যা আছে, সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে সারা গা ফুলে গেছে, এরকম পরিস্থিতি। এবার ওর ওটা সমস্যা, মানে অ্যালার্জির সমস্যাটা ওর পার্মানেন্ট সমস্যা, তার জন্য ওকে অফিস ছুটি নিতে হয় না। ওই জ্বর, কাশি, সর্দি, অ্যালার্জি মিলিয়ে মিনিমাম 3 দিন অফিস ছুটি নিয়ে ফেলেছে। এবার কিছুদিন বাদে যখন ও একটু সুস্থ হয়, তখন আমি ওকে বলেছি যে দেখেছিস তো, আমি বলেছিলাম আমার ওই বান্ধবীটার বয়ফ্রেন্ডের সাথে এই ঘটনাটা ঘটেছিল, তোকে আমি বলতে বারণ করেছিলাম। তখন ওর মনে হয়েছে হ্যাঁ রে, তুই আমাকে কথাটা তো সাবধান করেছিলিস, তার মানে তুই কথাটা ঠিকই বলেছিলিস। আজকে তো আমি ব্যাপারটা 2 2 4 করে ফেলতে পারছি। আমি বাবা তোকে আর কিছু বলবো না, ওই বন্ধ হলো। এখন আমি যদি কাউকে ঘটনা বলি, ইভেন যদি কেউ পডকাস্ট থেকে মানে ফার্স্ট পার্টটা শুনে আমাকে অনেকে এরকম রাস্তাঘাটে ডেকে জিজ্ঞাসা করে, শুনলাম এখন কেমন আছিস বল, আমি বলি যে সেকেন্ড পার্ট আসবে, তোমরা ওখান থেকেই দেখে নিও। কেমন আছি না আছি সেকেন্ড পার্ট থেকে আশা করি তোমরা জানতে পারবে। আর যদি কেউ বলে মানে কেমন আছিস, এই মুহূর্তে কেমন ফিল করছিস, তাকে আমি বলি যে আছি, ভালোও নেই খারাপও নেই। খুব ভালো আছি বললেও একটা বিপদে পড়েছিলাম, তাই জন্য ভালোও নেই খারাপও নেই, মাঝামাঝি কিছু একটা বলি। আচ্ছা, এই সমস্যা তো গেল। এইবারে আমার নিজের সাথে কিছু ঘটা সমস্যার কথা বলি। মানে এগুলো হচ্ছে আমার ঘটনা শেয়ারের পর এই সব ভুলভাল সমস্যা গেছে। এবার নিজের সাথে ঘটনা যেটা ঘটেছে, মানে আমি যখনই বাড়িতে এরকম কিছু বসে আলোচনা করি, আমার বাড়িতে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক অ্যাক্টিভিটি যেটাই বলো বাড়ে। কিরকম? ধরো আমি কিছু একটা রান্না করছি, পেছন থেকে কিছু একটা চলে গেল, মানে কোনো একটা অবয়ব চলে গেল, এই জিনিস হতো, ঠিক আছে? তুমি কি দেখতে পাও না ফিল করো? আমি কিছু একটা ছায়ামূর্তি দেখতে পেতাম, আচ্ছা, ঠিক আছে? জিনিসটা পাস হয়ে গেল, আমি বুঝতে পারতাম আরে বাবা তুমি যদি একটা জায়গায় দাঁড়িয়ে কিছু করো, তোমার পেছন থেকে যদি আমি হেঁটে যাই তুমি বুঝতে পারবে। এটা সবার সাথে হয়, সেম আমার সাথেও সেটাই হয়েছে। তারপরে মানে আমার সিঁড়িটা পড়ে অ্যাকচুয়ালি আমার বাড়ির পূর্ব দিক থেকে উঠে যাচ্ছে একদম দক্ষিণ দিকে। তো ওই সিঁড়িটা মেন প্রবলেম হচ্ছে কি, সিঁড়িটা আমার কোনোদিনও লাইট থাকে না, মানে লাইট দিলেও এই রিসেন্ট আমি দেখলাম লাইট কেটে গেছে, নতুন একটা আবার লাইট দিতে হয়েছে, না তো লাইট নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই মানে সিঁড়িটার ওখান দিয়ে কাউকে আমি হেঁটে চলে যেতে দেখি, যখন কেউ বাড়িতে থাকে না তখন। এবার কি, আমার বাড়িটা এমন একটা জায়গায় পজিশনে, আমি যদি রাত্রির 7টার পর চিৎকার করেও বাড়িতে মরে যাই, আমাকে কেউ দেখবার নেই। কারণ আমার পাশের বাড়ি, ওরা মানে অফিস কাচারি করে 8টার মধ্যে বাড়িতে ঢোকে, খাওয়া দাওয়া করে ঘুম, ওরা যেহেতু অনেক ভোরে ওঠে। আমার অপোজিটের বাড়িও তাই, খাওয়া দাওয়া করে ঘুম। আমি কাউকেই হয়তো পাবো না, কাউকে হয়তো আমাকে ফোন করতে হবে ওই মোমেন্টে। তার মধ্যে তো বাথরুমের সমস্যা রয়েছেই। এবারে যাই হোক, আমার হাজব্যান্ডের সাথে আবার মাঝখানে আর একটা এই সূত্রেই ঘটনা ঘটে। তখনও মানে বাড়াবাড়িটা অতটা পর্যায়ে যায়নি, মানে শুরু হচ্ছে তখন বাড়াবাড়ির ধাপটুকু। কিরম ঘটনা, আমার হাজব্যান্ডের সাথে অফিসে ঘটে কিন্তু ঘটনাটা। আচ্ছা, বাড়িতে না, মানে বাড়িতে একচোট একটুখানি ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হয়েছে, তবে বাড়িতে না, বাড়ি থেকে বেরিয়ে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে যাচ্ছে, ওর মনে হচ্ছে পেছন থেকে গাড়িটা কেউ চেপে ধরে রয়েছে, মানে এগোতে পারছে না গাড়ি নিয়ে। এরকম একটা ছোটোখাটো ঘটনা ঘটে। এবার সেদিনকেই যখন অফিস যায়, অফিসে কি হয়েছে মানে তোমার ওই কোনো ট্রিট কেউ একটা দিয়েছিল, বার্থডে ট্রিট বা কিছু, তো ওকে একটা ওই চিকেন প্যাটিস, ওই মিও আমরের থেকে যেগুলো আমরা খাই আর কি, স্ন্যাক্স দিয়েছিল, ও খেয়েছে। এবার আরও একটা এক্সট্রা প্যাকেট ওকে দিয়েছে, বলেছে বাড়ি নিয়ে যাবে। এবার তার মাঝখানেও একবার বাথরুমও গেছিলো, বাথরুম গিয়ে বলছে আমি বাথরুম যখন ইউজ করছি কারোর পায়ের আওয়াজ নেই, কেউ বাথরুমে ঢোকেনি, অটোমেটিক কল খুলছে বন্ধ হচ্ছে, কী যেন হচ্ছে অফিসের মধ্যে। এবার তখন ও আমাকে যখন ফোন করে জানালো,
আমি বলছি দেখো ওই সেক্টর 5 তো এমন এক জায়গা, ওখানে যে আগে কি হয়েছে তার ঠিক নেই, ওখানে কত কিছু থাকতে পারে, তো বাড়ির জিনিসই কি হবে, দূর বাদ দাও তো, ওইসব বাদ দাও, মাথা থেকে বাদ দাও, তুমি ভুলভাল চিন্তা করছো, এরকম বললাম। এবারে ও মানে ওই যে স্ন্যাক্সটা দিয়েছিল ওর ব্যাগেই ছিল, একটা খেয়েছে আর তো খেতে পারছে না, বাড়ি নিয়ে আসবে আমার জন্য, হয়তো আমাকে দেবে, নয়তো পরে নিজে খেয়ে নেবে। অফিস থেকে বেরিয়েছে, ওদের 19 ফ্লোর থেকে নেমেছে লিফটে কোনো প্রবলেম হয়নি। নামার পর ও হেঁটে মেট্রোটা ধরে, শিয়ালদার মেট্রোটা, মানে আচ্ছা। সেক্টর 5-এর যে মেট্রো শিয়ালদা অবধি, শিয়ালদার মেট্রোটা ধরে। ও মেট্রো স্টেশন অবধি হেঁটে যেতে ওর মোটামুটি 10 মিনিট লাগে। এবার ও হাঁটতে হাঁটতে আমাকে বলছে কি আমার না কেমন একটা দম বন্ধ হওয়া, শ্বাসকষ্ট হচ্ছে। এবার আমি বলছি দম বন্ধ, তোমার গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, এই কথা বলেছি, তুমি আমার অ্যান্টাসিড খাও। বলছে হতেই পারে না, আমার গ্যাস অ্যাসিডিটির শ্বাসের কষ্ট এরকম হবে না, আর আমার ব্যথাটা তাও হতো তাহলে। আমি বলছি তাহলে একটু জল খাও, একটু রেস্ট করো, তারপরে তুমি ট্রেনে ওঠো। বলছে যে ও ফট করে আমাকে বলছে কি ব্যাগের চিকেনটার জন্য না তো, ব্যাগে ওই প্যাটিসটা যেটা ছিল চিকেন প্যাটিস ছিল, আজকে তো সকাল থেকে অনেক কিছু চলছে, কি করি বলো তো। আমি তখন ওকে বলছি মাদুলিটা ঠিক আছে, মানে যে মাদুলিটা কোমরে বাঁধা আছে ওটা ঠিক আছে? বলছে দেখতে হবে। আমি বলছি আশেপাশে কোনো পেয়া নিউজ থাকলে গিয়ে চেক করে আসো মাদুলি ঠিক আছে কিনা। এইবারে বলছে তাহলে কি করবো, চিকেনটা ফেলে দেবো? আমি বলছি হ্যাঁ ফেলে দাও, মায়াটা খাবারের মায়া করতে হবে না, আমার শরীর যখন অসুস্থ হচ্ছে খাবারের মায়া করে তোমার লাভ নেই। ও কী করেছে, একটা কুকুর মানে ছিল না আমি জানি না, ও ফেলে দিয়েছে, দেওয়ার পরে একটা কুকুর দেখছে অটোমেটিক্যালি ওই এসে ওই চিকেনটা মানে প্যাকেট সমেত ছিঁড়েও খাচ্ছে কুকুরটা, কালো রঙের কোনো কুকুর ছিল। না আমাকে বলছে জানো তো চিকেনটা ফেলে দেওয়ার সাথে সাথে কোথা থেকে একটা কুকুর আসলো, এসে ওটা কিন্তু খাবারটা খাচ্ছে। আমি বলছি খাক, একটা অবলা প্রাণী খাচ্ছে, খাক। এইবারে ও কী করেছে, চেক করেছে মাদুলিটা ঠিকঠাক আছে কি না, দেখছে কোনো কারণে মানে ওয়াশরুমে গিয়ে হতে পারে মাদুলি অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায়, কাপড়ের ওপরে উঠে আসে, বলছে মাদুলি তো ঠিক জায়গায় নেই। মানে মাদুলিটা হয়েছে কি কোনো রকমের প্যান্টের ওপরে বা কোনো কাপড়ের ওপরে উঠে এসেছিলো, যেটা স্কিনের সাথে টাচ লেগেছিল না। আচ্ছা। তো আমি বললাম ওটাকে ঠিক করো, শান্তনু স্যারকে আমি মেসেজ করবো না, কারণ মেসেজ করলে কখন রিপ্লাই পাবো আমি জানি না, তুমি এক্ষুনি একটা ফোন করো। শান্তনু স্যার কি তখন ইনস্ট্যান্ট ও ফোন করে, ওকে বললো যে ওর একটা ছবি পাঠাতে, তো ছবি পাঠানোর পর উনি কিছু করেছে হয়তো আমাকে বলে তো নি। তো তারপরে ও মেট্রোতে উঠলো, উঠে বলছে আমার এবার শরীরটা কিন্তু ঠিক লাগছে। আমি বলছি তাহলে দেখো এখন আমার এবার টেনশন হচ্ছে, আমি তো বাড়িতে। আমি বলছি দেখো এখন যদি ঠিক থাকো তাহলে তুমি আসো, না হলে একটু ওয়েট করেই আসো। বলছি এবার আমার ঠিক লাগছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। এবার শান্তনু স্যারকে আমি সমস্ত ঘটনা আবার ফোন করে বললাম, আমি নিজে থেকে ফোন করলাম। তখন উনি বললো যে দেখো ওর সাথে আমার হতো কি আমার পার্শিয়াল পজিশন হতো, আর ওর সাথে কোনো স্পিরিট থাকতো মানে যেত পেছন পেছন ফলো করতো, এরকম একটা ব্যাপার। তো বলছে ওর সাথে কোনো একটা স্পিরিট ট্রাভেল করছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো চিন্তা করো না, আমার তো প্রোটেকশান দেওয়া আছে, প্রোটেকশান ঠিক থাকলে কোনো অসুবিধা হবে না, তবুও বলো যেটা পড়ে আছে বাড়িতে এসে আর একবার দুধ গঙ্গা জলে শোধন করে পড়ে নিতে। বললাম ঠিক আছে, এখন তো সমস্যা হবে না, বা সমস্যা এখন যদি হয়েও থাকে আপনি একটু প্রোটেকশান দেবেন যদি পারেন। তখন বললো ঠিক আছে। বাড়িতে এলো, কোনো সমস্যা নেই, তাকে দেখে মনে হচ্ছে একদম সুস্থ মানুষ। এই গেল একটা ঘটনা। এরপরে শান্তনু স্যার আমাকে টাইম দিল যে আমি আসব। এবার ওনার আসাটার সমস্যা হলো কি মাঝখানে ওনার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলো, মাথা ফেটে গেছিলো। উনি আমাকে বললো দেখুন আমার এরকম মাথা ফেটে গেছে, আমি একটা কাজ করতে গিয়ে আমার এই সিচুয়েশান হয়েছে, তো আমি 1 সপ্তাহ বাদে যাব। এটা কি ফাইনাল ইনভেস্টিগেশনটার আগে? তো আমি বললাম ঠিক আছে 1 সপ্তাহ বাদেই আসুন আপনি, কারণ একটা মানুষ অসুস্থ তাকে তো জোর করে আমি নিয়ে আসতে পারি না। আমি বললাম এই 1টা সপ্তাহ যদি আমার সাথে কিছু হয়, বলছে চিন্তা করবেন না, ওই মাদুলি দেওয়া আছে যখন কিছু আপনি দেখতে পেতে পারেন, তবে আপনাকে কিছু ছুতে পারবে না। আমি বলছি দেখাটাও তো ভয়ঙ্কর ব্যাপার নিজের ক্ষেত্রে না, মানে ছোঁয়ার থেকে বড় কথা আমি যদি কিছু দেখি সেটাই আমার কাছে অনেক ভয়ানক। এইবারে শান্তনু স্যার 1 সপ্তাহ কেটে গেল, আবার ডেট পিছলো। কিরম ডেট পিছলো, ওনার কোনো একটা খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে যার জন্য ওনাকে বাইরে যেতে হবে। আমি বললাম এ তো রাত্রে ঘুমানো আমার খুব মুশকিল হয়ে যাচ্ছে স্যার, আমাকে এবার একটু দয়া করুন আমার ওপর।
আমাকে বললো আমার এখনও 2টো ইনভেস্টিগেশন বাকি আছে। আমি বললাম কীরকম? বলছে এটা আপনার বাড়ি গিয়ে তো আমি একটা ইনভেস্টিগেশন করব, তার আগে আপনি বাড়িতে কিছু খাবার দেবেন। আমি বললাম কি খাবার? বলল নর্মাল চালের ভাত দেবেন, মাংস দেবেন, মাছ দেবেন একটা মাটির থালায়, আর 1 গ্লাস জল দেবেন। আমি ভিডিও কলে থাকবো, আপনি ছাদে গিয়ে খাবারটা দিয়ে আসবেন। ওটা যদি খায়, মানে ওটা যদি সম্পূর্ণটা খায়, তাহলে বুঝবো আমার কাজ করতে সমস্যা হবে না ভবিষ্যতে। আর ওটা যদি না খায়, তাহলে বুঝবো আমার একটু সমস্যা হলেও হতে পারে কাজ করতে। এবার আমি তো ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছি ছাদে, যে খাবারটা যেন খেয়ে নেয়, এরকম অবস্থা। আমি ছাদে গিয়ে, এবার যেদিনকে তোমার এখানে শ্যুটে এসছিলাম, আমার সেদিনকে খাবার দিতে যাওয়ার কথা ছিল। আচ্ছা, ঠিক আছে, এবার সেটা পেছোতে 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 অনেক পিছিয়ে গেছে। মানে আজ কাজ, আজ ওই হচ্ছে না, আজ ওনার সময় হচ্ছে না। এবার উনি যদি কলে না থাকে, আমার পক্ষে তো একা সাহস নিয়ে যাওয়া সম্ভব না ছাদে। তো আমি তখন ওনাকে বললাম যে ঠিক আছে, এর মাঝখানে একটা ডেট ফিক্সড করুন, আমি তাহলে ছাদে খাবার দিতে যাব। ছাদে খাবার দিতে যাব কি ঝমঝমিয়ে বৃষ্টি, বাজ পড়ছে। এবারে আমি ভিডিও কল করব, তার আগে কল করেছি যে স্যার আমি তো খাবার রেডি করে নিয়েছি, দিতে যাব, তো বাজ পড়ছে। বলছে আমি এইটাই ভাবছিলাম, এটা হলেও হতে পারে, কারণ বাধা আসছে খাবারটা দিতে যেতে। বলছে ঠিক আছে অপেক্ষা করুন, আমি আছি, বাজ বন্ধ হলে আপনি যাবেন। ঠিক আছে, বাজ পড়া বন্ধ হলো, বৃষ্টি থেমে একদম খটখটে শুকনো হয়ে গেল। হঠাৎ গেলাম ছাদে, উনি ভিডিও কলে থাকলো, আমি খাবারটা দিলাম। উনি বললো নিচে গিয়ে হাত পা ধুয়ে নেবেন, পরিষ্কার হয়ে নিলাম। এবার আমাকে বললো ফলো রাখবেন ওপরে কিছু আওয়াজ টাওয়াজ পেলে। এইবারে আমার হাজব্যান্ড তো প্রচণ্ড ভীতু, কিন্তু আমার থেকেও যদি বেশি ভীতু কেউ হয় ও। এবার ও বলছে কি ওই যে ওপরে আওয়াজ হচ্ছে, আর একদম ক্লিয়ার আওয়াজ হচ্ছিল, মানে কারোর পায়ের বা কারোর হাঁটার, কেউ একটা উপস্থিত থাকলে যেরকম আওয়াজ হতে পারে, ঠিক 12টার পর আওয়াজ কিন্তু হচ্ছিল রাত্রি। যেহেতু খাবারটা আমি ছাদে দিয়েছিলাম না, ছাদের দরজা লক করে দিয়েছিলাম। আমার কুকুরগুলো না ইদানিং, মানে যখন এই ঘটনাগুলো চলছিল, ওরা একদম ছাদে যেত না। এই এখন সম্পূর্ণ কাজটা মিটে গেছে যেহেতু, এখন কিন্তু কুকুরগুলো নিজে থেকেই ছাদে যায়, আগে একদম ছাদে যেত না। এইবারে যাই হোক, ওরা বাইরেই টয়লেট পটি ওদের যা দরকার করে, আমি খুলে দিই গেট, গিয়ে করে আসে, ছাদে যাওয়ার কোনো ব্যাপারই নেই। এবার আমি ক্লেনজিং করছিলাম ঘরে। আমি জিজ্ঞাসা করেছিলাম আজকে খাবার দিয়েছি, ক্লেনজিং করবো কি না, কারণ যদি আবার তারা চলে যায় তখন তো আমার মুশকিল হয়ে যাবে। বললো না, ঘরের ক্লেনজিং ঘরের মতনই করবেন, নিজেদের ওরা ক্লেনজিং করবেন। তাই করেছি। আমি নিচ থেকে যখন বাইরের, মানে ধরো এটা আমার বাইরের দরজা, বাইরে অবধি ক্লিনজিং করে ছাইটা ফেলে দিই, বাইরেটা পুরোটা করি না। কেন করি না সেটাও আসছি আমি পরে। তো ক্লিনজিং যখন করছি, আমি ছাদ থেকে মাছ আর মাংসের গন্ধ পাচ্ছি রীতিমতো। মানে একতলা বাড়ি, আমার ছাদ থেকে গন্ধ আসছে নিচে মাছ আর মাংসের। আমার হাজব্যান্ড বলছে বুঝে গেছি কাজ হচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে এই কথা বলেছে। আমি বললাম তাহলে ঘরে চলো। এবার ও কী করেছে, ভয় পেয়ে গেছে, কাজ হচ্ছে বলে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে নরসিংহ কবচ চালিয়ে বসে আছে ঘরের মধ্যে ফোনে। এবার যতই হোক ওগুলোর তো একটা পজিটিভ ভাইবস আছে না। আমার মনে হয় ওটার জন্যই না কেন কাজটা আমার সম্পূর্ণ হয়নি। কিরম পরের দিন সকালবেলা যখন ছাদে যাই, আমি একদম কাক ভরে গেছিলাম, কারণ অনেক সময় পাখিতে ঠুকরে দিতে পারে, প্রুফ থাকবে না তো আমার কাছে। ভোরবেলা ছাদে যাই, ছাদে গিয়ে দেখছি মাছটা প্লেট থেকে বাইরে, মাংসটা ছুঁয়েই নি। আচ্ছা, ভাতগুলো কি এরম এরম ছড়ানো থালার চারপাশে, মানে ভাতগুলো কেমন একটা ঘেঁটে দিয়েছে, খেয়েছে হয়তো, ঘেঁটে দিয়েছে। মাছটা দেখলে মনে হচ্ছে ওর একটা, মানে ওর যে রক্ত রস যাই কিছু একটা মাছে থেকে থাকে, ওটা চুষে নিয়েছে পুরো, কাঠের মতন শুকিয়ে পড়ে আছে মাছটা। কাঁচা মাছ দিয়েছে, কাঁচা মাছ। যাই হোক, আমি শান্তনু স্যারকে সমস্ত ভিডিও করে পাঠালাম। এবার আমি আমার কাকুকে বললাম, এবার দেখো এইগুলো তো একটা প্রেতকে দেওয়া জিনিস, এগুলো ফেলতে গেলে কি নিজেকে একটু স্নান টান করে পরিষ্কার হয়ে নিতে হয়।
তো আমি অত সকালবেলা স্নান করলে আমার প্রচণ্ড সর্দির ধাত। আমি কাকুকে বললাম, কাকু তুমি একটু ফেলে দাও, পুকুরে নিয়ে গিয়ে ফেলে দাও। কাকু বললো ঠিক আছে, আমি আরেকটু বেলাটা হোক, 6টা 6:30 বাজুক, নিয়ে একদম নিয়ে গিয়ে ফেলে দেবো। ও মা, 6টার সময় গিয়ে ছাদে আমার কাকু ফেলতে গিয়ে চিৎকার করে ডাকছে আমাকে। আমি কী হয়েছে না, মাছটা তো নেই। মাছটা বেশ বড় মাছ ছিল, একটা পাখির পক্ষে কোনোভাবে মাছটা নিয়ে যাওয়া, একটা মাছরাঙা পাখিরও যা হাইট তার পক্ষেও অত বড় মাছ নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কারণ আমার ওখানে মাঠ তো, মাছরাঙা পাখি আসে জমিতে, ছোট ছোট ত্রিচোকো মাছগুলো খেতে আসে। তা আমি তখন শান্তনু স্যারকে আবার ফোন করি যে দেখুন এরকম মাছটা তো উধাও হয়ে গেছে, সকালবেলা মানে ভোরবেলা হয়েছে কাণ্ডটা, তাহলে আমি গেছি 4টে, হয়তো 4:30 5টা নাগাদ হয়েছে কাণ্ডটা। আমি বলছি এটা কাদের কাজ, পাখি পশু পাখি নাকি মানে অন্য কিছু? তখন বলছে না, ওটা যাদের উদ্দেশ্যে দিয়েছিলেন ওটা তাদেরই কাজ, কিন্তু আমার কাজটা সম্পূর্ণভাবে হলো না। মানে যেটা দরকার ছিল, বলছে আমি অন্য একটা বাড়িতেও করেছি এরকম কাজ, সেই বাড়িতে পুরো চেটে ফুটে খেয়ে নিয়েছিল। আমার দরকার ছিল সেই রেজাল্টটা, কিন্তু সেটা হলো না। আপনি দিন 7 বাদে আবার খেতে দেবেন। আচ্ছা, দিন 7 বাদে আমি আবার খেতে দিলাম। সেদিনকে কিন্তু আমি কোনো সাউন্ড, কোনো আওয়াজ কিচ্ছু পেলাম না। আমি বুঝতেই পারছিলাম এ খাবে না মনে হচ্ছে। মানে দিন 7 বাদে যখন খেতে দিয়েছি তখন উনি ভিডিও কলে ছিলেন, দিয়ে এসছি। আমার মনে কেন জানি না হচ্ছিল এ খাবে না। এবারে সেদিনকে আবার ছিল, অমাবস্যা ছিল যেদিনকে দিয়েছিলাম, খাবার কথা। কোনো আওয়াজ নেই ছাদে, আমি কিছু বুঝতেই পারছিলাম না। পরের দিন সকালবেলা আবার ওরকম 4টে 4:30টার সময় ছাদে গেছি দেখতে যে খাবারটা খেয়েছে কিনা। দেখছি যেমনভাবে দিয়েছিলাম খাবারটা ওরকমই রয়েছে, খাবারটা ধরেই নি। মানে আগের দিন যেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটাও করেনি। মানে আমি আরও গুছিয়ে, মানে যাকেই আমি খাবার দিই, প্রেতকে দিই মানুষকে দিই, একটু গুছিয়েই দিয়েছিলাম। একটা বাটির মধ্যে ভাত নিয়ে সেই ভাতটাকে গোল করে সাজিয়ে গুছিয়ে তাকে দিয়েছিলাম, খাবারটা ছোঁয়েই নি। শান্তনু স্যার বললো এ মরেছে, খাবারটা তো খেলো না, এ তো মনে হচ্ছে আরও বিপদ বাড়বে। আর দ্বিতীয় কথা হচ্ছে এ মনে হচ্ছে এই কাজ করতে অনেক আরও পরিস্থিতি, আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। বললাম কী করবো আমি তো বোকা হয়ে যাচ্ছি, এত কিছু হচ্ছে যে। বলছে যে চিন্তা করবেন না, আমি যাব। এর মাঝে একটা ঘটনা হয়, ঘটনাটা খুব ভয়ানক আমার কাছে, জানি না অডিয়েন্সের কাছে সেটা কি হবে। মানে আমি এর মাঝে একটা এবার ড্রিম পেতে শুরু করি, শুধু ড্রিম না, মানে চোখ বন্ধ করলে এমন কিছু দেখতে শুরু করি যেটা আমার মানে আইডিয়ারও বাইরে, এরকম কিছু দেখতে পারি আমি। কীরকম, একদিন চোখ বন্ধ করে রাত্রে শুয়ে আছি, আমি দেখছি, মানে আমার কিন্তু ঘুম হয়নি, আমি ঘুমাচ্ছিও না, স্বপ্নও নয়, জাস্ট এরম চোখটা বন্ধ ঘুমানোর প্রিপারেশান নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার গেটের সামনে, মানে আমার যে মেন গেট, মানে যেখান দিয়ে আমি সদর দরজা, যেটা আমি একদম বেরোই, সেই মেন গেটের সামনে কোনো একটা ডেড বডি পড়ে আছে। ঠিক আছে, স্বপ্ন দেখছো? না, এই চোখটা বন্ধ করে ঘুমানোর প্রিপারেশনটা নিলে আমরা অনেক সময় করি না, চোখটাকে রেস্ট দিই যে চোখটা বন্ধ করে ঘুমোবো। এবার আমি যখন চোখটাকে বন্ধ করেছি তখন আমি ওরম দেখছি। আচ্ছা, আমি বলছি এটা আবার কি দেখলাম। আর যার ডেড বডি দেখছি তাকে আমি কোনোদিনও জীবনে দেখিনি, চিনিও না। বেশ হেলদি একটা চেহারার ছেলে, মানে দেখতে শুনতেও বেশ খুব ভালো, হাট্টা গোট্টা চেহারা, সে আমার গেটের সামনে মরে পড়ে আছে। আমার ঘুম তো ছেড়েই দাও, আমি ফট করে তাকিয়ে আমার হাজব্যান্ডকে বলছি এরকম একটা কি দেখলাম। তারপরে আবার কি হলো, ঠিক তার পরের দিন, ওই দিনকে গেল ঘুমটা চটকিয়ে ওইভাবে, মানে আর ঘুমোতে পারলাম না। তার পরের দিন হলো কি, আমি চোখটা আবার বন্ধ করেছি, দেখছি কতগুলো অবয়ব চারিদিকে ঘোরাফেরা করছে, মানে শ্যাডো যেরকম হয় না, মানে চারিদিকে যেন আমার চোখের সামনে শুধু অবয়ব আর অবয়ব, এইরকমই দেখতে পাচ্ছি। এটাও গেল। তারপরে মানে চোখ বন্ধ করলেই যখন এরকম প্রবলেম, আমি বলছি দূর ঘুমাবোই না, রাতটুকু জাগি, দিনের বেলা ঘুমাবো, আর অপশান নেই আমার কাছে। এবারে
কী হলো, পরের দিন কী করলাম, সন্ধেবেলা, মানে সন্ধেও ঠিক না, ওই 3:30 এরপর 4টে নাগাদ ঘুমোতে গেলাম আমি। এবার আমার একটা সমস্যা কি, এটা আমার জানি না, এটা আমার অভ্যাস কি না, আমার পাশে মা হোক বাবা হোক বিয়ের আগে দরকার ছিল ঘুমানোর জন্য, এখন আমার হাজব্যান্ড হোক ভাই হোক বোন হোক কেউ একটা আমার পাশে একটা ঘুমোলে আমার নিশ্চিন্ত ঘুমটা হয়। মানে তুমি একা শুতে পারো না? না, পারি না, একা শুতে পারি না। এবারে আমার যে ছোট পেটসটা আছে ওটাকে নিয়ে শুয়েছিলাম, খাটে ও শুয়েছে আমিও শুয়েছি। এবার ওর কথা, ও কতক্ষণ শোবে, ও কখন উঠে চলে গেছে, বাইরে কোনো কুকুর ডেকেছে হয়তো, উঠে চলে গেছে। এবার ওই মোমেন্টে কপাল ভালো কি আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছিল, ওর আমি খাবার দাবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ও খেয়ে দিয়ে আমার পাশে এসে শুয়েও ছিল, আমি সেটা জানি না, খুব ডিপ ঘুমাচ্ছিলাম আমি। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নটাও কেমন আজগুবি স্বপ্ন, আর যেদিন স্বপ্নটা দেখেছি সেদিনকে সকালবেলা তোমার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, কীরকম কথা হয়েছে, তোমার নেক্সট যে শ্যুটটা করবে তুমি কবে আসতে পারবে বা কবে হবে, ওকে, সেরকম একটা কথা হয়েছিল। এইবারে তখন আমি তোমাকে জানিয়েছিলাম সব কিছু, যে এই মুহূর্তে তো হচ্ছে না, পুজোর পর যা হবে। আমি স্বপ্ন দেখছি আমার আর আমার মায়ের স্নেক বাইট হয়েছে। আমার মাকে কিন্তু অনেক দিন পর দেখলাম আমি, আমার মার আর আমার স্নেক বাইট হয়েছে। এবার স্নেক বাইটটা হওয়ার পর আমাদের প্রচণ্ড একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। আমার মা আমাকে বলছে, তুই অরিত্রকে এক্ষুনি মেসেজ কর, আমি আর তোমার ওখানে নেক্সট পডকাস্টের শ্যুটের জন্য যেতে পারবো না। সিরিয়াসলি? হ্যাঁ। আর আমার মা ওই মোমেন্টে, আমি মাকে বলছি কিচ্ছু হবে না, চলো ডাক্তারের কাছে চলো, স্বপ্নের মধ্যেই ডাক্তারের কাছে গেছি। ডাক্তারকে গিয়ে আমার মা বলছে আমি হয়তো আর বাঁচবো না, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। আমি ওই অবস্থা না কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছি, মানে আমার খুব একটা প্যালপিলেশন জেগে গেছে, কি হলো, কি দেখলাম আমি এটা। আমার মানে একটা ঘুমের মধ্যে দেখবে গোঙানি হয়, আমি ওরকম গোঙাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমাকে গালে থাপ্পড় টাপ্পড় মেরে একটু মুখে জল টল দিয়ে কি হয়েছে বলো, আমি ওকে সমস্ত ঘটনা বললাম। তখন ওই শান্তনু স্যারকে আবার জানাই এই ঘটনাটা। তখন বললেন, দেখুন আপনাকে বলেছিলাম কোনো প্রেতাত্মা চায় না তার ঘটনা গিয়ে আপনি কাউকে বলুন বা সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াক, সেজন্য হতে পারে। ঠিক আছে, দেখছি কি করা যায়। তখনও ওনার সাথে আমার কথা কিন্তু চলছে যে আসবে, আশা আর ওনার হচ্ছে না, কোনো না কোনো বাধা উনি পাচ্ছে। মানে হয় ওনার নিজের পার্সোনাল কাজ পড়ে যাচ্ছে, নয় ওনার শারীরিক কোনো সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা তো গেল। এবারে হচ্ছে ওনার আসার সময়, আসার আগে আরও কয়েকটা সমস্যা আমাদের মধ্যে দেখা দিয়েছিল। মানে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার, দেখো বর্ষাকাল চলছে, তখন দেওয়ালে ড্যাম্প সবার ঘরে পড়ে। বর্ষাকালে প্রত্যেকের, যাদের ফার্স্ট ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে যাদের বাড়ি তাদের তো পড়েই। এবার আমি দেখো প্রত্যেক বাড়ি ড্যাম্প পড়ে, আমি তাই ভাবি ড্যাম্প পড়ছে। আমার হাজব্যান্ড একদিন আমাকে দেখাচ্ছে, তুমি যে জায়গাটা শুয়ে দেখছো ড্যাম্প পড়ছে, তুমি দেখো সেই জায়গাটাতেই কিন্তু কতগুলো ইমেজ ক্রিয়েট হয়েছে, যার ছবিও আমি তোমাকে দিয়ে দেবো, তুমি জুড়ে দিতে পারো ভিডিওর সাথে। ইমেজটা কিরম ক্রিয়েট হয়েছে, দুটো এত বড় বড় পায়ের ছাপ, মানে ঠিক আমার হাতের সাইজটা যতটা, এত বড় বড় দুটো পায়ের ছাপ, জায়েন্ট পায়ের ছাপ। আর পায়ের পুরোটা না কিন্তু, ধরো পায়ের এতটুকু পোরশন। মানে আমার যদি একটা পাসপোর্ট সাইজ ছবি কাটো, এত দূর আসে। তো এত দূর একটা মানুষের ইমেজ, আর সেটা একটা না, অনেকগুলো। ঠিক আছে, এটা শুধু আমার শোয়ার রুমে না, এটা ডাইনিংয়েও হয়েছে। ঠিক আছে, এবার ডাইনিংয়ে যখন এটা হয় তখন আমি প্রথমে ডাইনিংয়েরটা বিশ্বাস করি না, দূর এটা মনে হচ্ছে আমি ভুলভাল দেখছি। আমার ঘরেরটা তো আমাকে বিশ্বাস করতেই হবে, যেহেতু আমি ঘরেও ভয় পাই। এইবারে আমি সেটার একটা, উনি কবে আসবে সেই অপেক্ষা করলে তো আমার চলবে না, আমাকে তো আগে সমস্যার সমাধান খুঁজতে হবে। আমি ওনাকে আগে ভিডিও করে দিলাম, আমি বললাম স্যার আপনি কবে আসবেন তবে আপনি দেখবেন, তার আগে বাবা আপনি ভিডিওতেই দেখুন এই প্রবলেম। তখন উনি বলছে, এটা এতদিন কেন দেখাননি, এটা তো মারাত্মক অবস্থা।
আমি বলছি এতদিন কেন দেখাননি, মানে এটা তো আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হতে পারে। বলছে আপনার বাড়ির ওরা একদম ভালো নেই, ওই জন্য এরকম পরিস্থিতি। আমি বলছি সেটা তো আপনি বলেছেন, এর আগেও আমাকে বলেছেন আমার বাড়িতে মিনিমাম 18 থেকে 19 জন স্পিরিট বা প্রেতাত্মা রয়েছেন, তার মধ্যে আরেকজন অপঘাতে মৃত্যু যেটা ছিল সেটা তো এখনও মানে উনি যখন কথা বলছে, মানে যখনকার ঘটনা বলছে তখনও তো রিলিফ হয়নি। তো যতই হোক এবার ওনার টেনশন লেগেছে আমার বিষয়টা নিয়ে। উনি আমাকে এবার ডেট দিলেন, আমি শনিবারে যাব। আমি বললাম ঠিক আছে শনিবারে আসুন। এইবারে শনিবারে তো উনি ডেট দিয়েছে আসবে, এবার ওই শনিবারটা হয়ে গেছে আবার পরের শনিবার। ওই শনিবারে উনি আসতে পারেননি, ওনার কোনো পার্সোনাল কাজ বা কোনো রকম শারীরিক অসুস্থতা কিছু একটা ছিল, যাই হোক আমার এখন মনে করতে পারছি না, ছিল, আসতে পারেননি। বলল দেখুন প্রথমে মঙ্গল হলো, তারপরে শনি হলো, বলল যে দেখুন শনি মঙ্গলবার গেলেই আমার মতে ভালো হয় এই কাজটা দেখবার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার যে দিকটায় ওই সমস্যাটা হতো ওনার ওইটা বলবার পর থেকে, আরে উনি যখন ভয়েস মেসেজ করছে আমি তো ঘরে বসেই মেসেজটা শুনছি। এবার কি হচ্ছে, আরও জিনিসটা বেড়ে গেছে। কীরকম বেড়ে গেল, মানে আমার যে বাড়ি, আমার বাড়ির পাশেই হচ্ছে ধানের জমি। এবার যে জমিটা ধানের জমি, বেশ কয়েক বছর হলো, 2-3 বছর হলো ওতে ধান লাগানো হয় না। আচ্ছা, মানে লাগালেও গাছ বাঁচে না, মরে যায়। কিন্তু আমার জমিতে খুব ভালো গাছ হয়। ওকে, আমি নিজে গাছ করতে খুব ভালোবাসি, আমার জমিতে খুব ভালো গাছ হয়। কিন্তু ওই পাশের জমিটা পরপর 2টো জমি আছে, গাছ হতে চায় না ভালো করে, মানে ধান হোক সর্ষে হোক, যে যখনই লাগিয়েছে লসই হয়েছে, তার লাভ হয়নি। আর রাত্রিবেলা রোজ এবার থেকে শোনা স্টার্ট করলাম ধান, এবার যদি তুমি জমিতে জল দিয়ে রাখো আর একটা কাদা তৈরি হয়েছে ওখানে, একটা হাঁটলে মানে আওয়াজ হয় না, প্যাচ 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 প্যাচে একটা আওয়াজ, ওরকম একটা আওয়াজ হচ্ছে। এইবারে আমি আমার হাজব্যান্ডকে বললাম প্যাচ প্যাচে কীরকম একটা আওয়াজ হচ্ছে। বলছে আমিও তো শুনতে পাচ্ছি। বাথরুমে গেছি, বাথরুমে যাওয়ার পরে আমি আর কিছু শুনতে পাচ্ছি না, ও কিন্তু শুনতে পাচ্ছে। বাথরুমে তো আমার অন্য সিন চলে না, আমি যে বাথরুমে শুনবো সে তো হয় না। বাথরুমে তো আমি হনুমান চালিসা চালিয়ে, তুমি জানো আমার এমন পরিস্থিতি, বাথরুমের ভেতরে একটা বক্স রেখে হনুমান চালিসা চালিয়ে আমি টয়লেটের কাজ সারতাম, এরকম পরিস্থিতি ছিল। তো যাই হোক, ও যখন শুনতে পেয়ে পর্দাটা সরিয়ে দেখতে যাবে, ও দেখছে আমার যে জানলাটা ছিল ওখানে, মানে আমার ওটা ওয়েস্ট পড়ে, পশ্চিম দিক পড়ে, জানলার কাজটা ঝড়ে ভেঙে গেছিলো। আমাদের ওখানে ঝড় হয় মানে খুব মারাত্মক, যেহেতু মাঠের একদম ধারে বাড়ি আমার, ঝড় হলে পুরো মানে কাজ ফাজ ভেঙে যায়, এরকম পরিস্থিতি হয়। তো কাজটা ভেঙে গেছিলো, ওখানে একটা নর্মাল প্লাই দেওয়া ছিল, আর প্লাইটাও খুব পোক্ত প্লাই না, মানে ওটা তুলে দেখা যাবে। কাঁচটা লাগাবো বলেই ওইভাবে লাগিয়ে রেখেছিলাম। ও প্লাইটা তুলে যখন, জানলা খোলেনি ভয়ে, প্লাইটা তুলে দেখতে গেছে, দেখছে ওর সামনে কোনো একটা অবয়ব এগিয়ে আসছে, ও তাড়াতাড়ি ওটা বন্ধ করে দিচ্ছে। সিরিয়াসলি এরকম হ্যাঁ, দেখেছে? ওর সামনে কোনো একটা অবয়ব এগিয়ে আসছে, ওর মনে হয়েছে মানে কেউ একটা অ্যাটাকিং ফোর্সে আসলে কেমন একটা লাগে না, ঠিক ওই রকম। আমি এবার ওকে ভোলানোর জন্য হাসাহাসি করছি, আর কি করছি ঘরের মধ্যে, দূর তুমি ভুলভাল জিনিস দেখেছো, উল্টো হয়ে তো হতেই পারে না, কোন কুকুর টুকুর দেখে এইসব বলছে ওকে। আমি তো বুঝতে পারছি কিছু গন্ডগোল আছে, কারণ সবার আগে আওয়াজ আমি পেয়েছি। দেখছে যখন ওর মুখের সামনে কোনো একটা অবয়ব এগিয়ে আসছে, ও জিনিসটা ফেলে দিয়েছে, মানে প্লাইটা ফেলে দিয়েছে। এবার আমি বলছি কোনো কুকুর ছিল? এবার আমিও ওই সাইডটা বাথরুমের কর্নারের জানলা দিয়ে তাকালে দেখতে পাই ওখানে কোনো কুকুর ছিল না। আমি বাথরুমে কাজ করছিলাম, আমি যখন বাথরুমের জানলা দিয়ে তাকাই, মানে আমার অভ্যাস আছে বাইরে কী আছে দেখা, দেখি যখন কিছু ছিল না, ওখানে কুকুর ছিলই না। তো আমার বলছে না কুকুর ছিল না, কুকুর থাকলে আমি তো দেখতে পেতাম, আমাদের ওই দিকটা লাইটও জ্বলে, কুকুর থাকলে দেখা যেত, সেরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে বাদ দাও। আবার শুয়ে পড়েছি যখন, আবার কিছুক্ষণ বাদে ওরকম প্যাচ 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 একটা জলের ওপর দিয়ে হাঁটলে, আচ্ছা জানাতে হবে তাহলে, এবার শান্তনু স্যারকে আপডেটটা দিতে হবে। বললাম, উনি শুনলো কিন্তু কিছু উত্তর দিল না। আমি দেখলাম মেসেজটার কোনো রিপ্লাই এলো না। আমি যে মরেছে, এবার যদি বলে যে না আমার দ্বারা হবে না, তখন আমি কি করব?
আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই, তুমি অপেক্ষা করো, উনি ঠিক রিপ্লাই দেবে। এবারে ওনার আসবার সময় হলো, যেদিনকে আসবে সেদিনকে বলল যে ধুতুরা ফুল 2 কেজি পিণ্ড আমাকে মাখতে হয়েছে ওই দিনকে। তো 2 কেজি পিণ্ডর জন্য সমস্ত কিছু বাজার থেকে জোগাড় করলাম। উনি যেদিনকে আসলো ওনাকে বসিয়ে রেখে সব জায়গা আমি দেখিয়েছি। আমি কিন্তু ওনাকে বলিনি কোন জমি খারাপ কোন জমি ভালো, আমি কিচ্ছু বলিনি, কারণ আমি ওখানে আমি তো থাকি, আমি তো জানি, ওনার থেকে বেশি ভালো হয়তো আমি জানি কোথায় কি প্রবলেম আছে। আমি ওনাকে বলেছি যে ওই দিক থেকে আওয়াজটা আসে। এবার বলবো কি, আমি বলার আগেই উনি আমাকে বলছে ওই দিকে তো জমিটা ভালো না। আমি তখন বলছি কেন? বলছে না ওই দিকে জমিটা ভালো না বলতে ওই মানে ওই বাস্তুতে প্রবলেম আছে, ওই জমির যে ভিটে ওটাই প্রবলেম আছে। আমি বলছি তাই জন্য কি গাছ হয় না? বলছে হ্যাঁ, ওখানে যে আমি যেই গাছ লাগাই এখানে সেই লস খায়। আচ্ছা, সে কোনোদিনও লাভের মুখ দেখে না। মানে ধরো লাগিয়েছে ধান গাছ, হয়ে গেছে উইডস, এরকম অবস্থা। মানে ওই কি বলবো, বুঝতে পেরেছি। যাই হোক, সর্ষে গাছ লাগিয়েছে, সর্ষে গাছের সাথে কি হয় বলতো, বেতো শাক হয়, বেতো শাক বেশি সর্ষের ফুল কম, এরম অবস্থা। তার লাভটা কোথায় হলো? তো এখন দেখছি 2 বছর 3 বছর হয়ে গেলে জমিটা চাষই করে না। লাঙল দিয়েও ফেলে রেখেছিল এবছর, জমিটা চাষ করেনি। এবারে যাই হোক, এই সমস্ত ঘটনা বলবার পর আমি বললাম যে আমার কুয়োর পাড়টা দেখবেন চলুন, কারণ কুয়োর পাড়ে আগের পডকাস্টে আমি বলেছিলাম, হয়তো বলেছিলাম কিনা আমার এখন পুরো ক্লিয়ার খেয়াল পড়ছে না, তবে হয়তো বলেছিলাম কুয়োর পাড়ে আমার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছিল একবার। তো দেখতে বললাম কুয়োর পাড়টা দেখুন। কুয়োর পাড়টা দেখে বলছে না, কুয়োর এখানটা অতটা কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই পশ্চিম দিকে। এবার উনি আসার আগের দিনের একটা ঘটনা আমি একটু মিস করে গেছি। উনি আসার আগের দিন আমি একটা ড্রিম পাই। আমি দেখছি ঠিক ওই পশ্চিম দিকের দেওয়ালে রেড কালারের কিছু দিয়ে ক্রিস ক্রস এরম আঁকা, ড্রিমে দেখছি। আর ওই আঁকাটা যেটা রয়েছে ওটা দেখে টেকে আমি ওনাকে ড্রিমেই দেখছি, ফোন করেছি যে এইরকম ব্যাপার, আমার মনে হয় কি আপনার এখানে কাজ করতে খুব প্রবলেম হতে পারে, এ এত সহজে কিন্তু মিটবে না, এরকম বলেছি। তখন উনি আমাকে বললেন যে মানে আমি ওই ঘটনাটা যখন ওনাকে বলেছি, উনি আমাকে বললেন যে আপনি কথাটা কিছু একটা খারাপ বলেননি, আপনার বাড়িতে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা সমস্যা আমি বুঝতে পারছি, আপনি যদি মাটি খুঁড়ে দেখেন কিছু না কিছু তো পাবেন। এটা পুরোটাই স্বপ্ন দেখছো? না, যখন ওনাকে ঘটনাটা বলেছি যে আমি স্বপ্নে এই জিনিসটা দেখেছি, তখন উনি আমাকে এই কথাটা বলেন, বলছে আমি আজকে গিয়েই হয়তো আপনাকে বলতাম, কিন্তু আমি চাই না আপনি ভয় পান বা ভয় খান, তাই জন্য আমি আপনাকে এতদিন কিছু বলিনি। আমাকে বলছে দেখুন, ভৌতিক ঘটনা কোনো জায়গায় ঘটলে এত বাড়াবাড়ি হবে না, যখন এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু ক্রিয়া করা না যদি থাকে তাহলে এত বাড়াবাড়ি হতে পারে না, আমাকে এটা উনি বললেন। এবার তো উনি এসে ইনভেস্টিগেশন করছেন, যা যা তোমাকে বললাম এতক্ষণ। এবারে নিয়ে গেছি ওনাকে আমার গ্যারেজ ঘরের দিকে, মানে আমার বাড়ির থেকে এন্ট্রান্স ধরো এটা, ডান সাইডে বেকলেই আমার বাড়িতে 2 হুইলার রাখার জন্য গ্যারেজ আছে। নিয়ে গেছি, আমি জানি ওই জায়গাটা একটা বাচ্চা গিয়ে দাঁড়ালেও বলে দেবে ভালো না। এবারে কেন ভালো না কেন জানি সেটা আমি আসছি। আমি ওনাকে বললাম যে ওই জায়গাটা একটু দেখবেন চলুন, তো আমার মনে হয় ওটা ভালো না। ওখানে গিয়ে জানি না চোখটা বন্ধ করে কিছু একটা দেওয়ালে হাত টাত রেখে কিছু একটা দেখে বলছি কি আমি এখানে দাঁড়াবো না, এই জায়গাটা ভালো না একদম, চলুন ঘরে, চলুন ঘরে গিয়ে কথা বলবো। এবার আমি জিজ্ঞেস করলাম কেন দাঁড়াবেন না, কি অসুবিধা? না আপনার এই পাশের বাড়িও ভালো না, পাশের বাড়ির জন্য আপনার বাড়িতেও এফেক্ট পড়ে। এবার ওনার কথাটা আমি দুয়ে দুয়ে কেরম 4 করলাম। আমার পাশের বাড়ি যে ভালো না সেটা আমি জানতাম। কেমন জানতাম? আমার পাশের বাড়ি যখন হয়, আমাদের আগেই আমার পাশের বাড়ি তৈরি হয়েছে 6 মাস আগে। তখন আমার বাবা কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু দেখাতো না, কিন্তু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করতো, দেখাতো না। তো
আমার এক মায়ের বোনের হাজবেন্ড, মানে আমার মেসোমশাই হয়, তিনি বললেন যে আমি তোমাদের বাড়ি যাব। মানে আমার মায়ের বোনের বাড়িতে গিয়ে আমার মায়ের হাতটা উনি দেখেছিলেন, তখন বলেছিলেন আমি তোমাদের বাড়ি যাব। এবার তখন বলেছিল ঠিক আছে আসবেন, এসছেও। আর এসে বলছে কি যে তোমাদের বাড়িতে মানে কোনো রকম যজ্ঞ করেছিলে ঘরে ঢোকার সময়? তখন আমার মা বলছে গৃহপ্রবেশের সময় সবাই যজ্ঞ করে। হ্যাঁ, সেটা আমি করেছিলাম। তখন বলছে যে যজ্ঞ করা না থাকলে তুমি ঢুকতামই না, এরকম করে বলেছে। তখন আমার মা বলছে কেন? তোমাদের পাশে বাড়ি ভালো না। আমার বাবা এইসব যেহেতু একটু বিশ্বাসও করতো, জিজ্ঞেস করেছে রেমেডি, তাহলে রেমেডি কী আছে? তখন আমার বাবাকে বলল যে ওই যে মেন ডোরটা যেদিক দিয়ে আমরা বেরোতাম, আমরা পূর্ব দিক দিয়ে বাইরে বেরোতাম আগে, এখন আমি বেরোই উত্তর দিক দিয়ে বাইরে, মানে আচ্ছা। সিঁড়ির তলা দিয়ে। ওটা বন্ধ করতে হবে, ওটা সারা জীবনের মতন সেল করে দিতে হবে। ওই দিক দিয়ে যে বেরোবে তার কপালে দুঃখ আছে। আচ্ছা। এইবারে ওই দিনকে দাঁড়িয়ে থেকেই ওই মেসোমশাই পুরো ডোরটাকে সিল করিয়ে দিয়ে গেছে। ওই ডোরটা আজও খোলা হয় না। এমনকি ওই ডোরটা যদি আমরা কোনো সময় খুলে কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়েছি, সেই কাজটা আমার একদম শেষ হয়ে গেছে। আমার বাবার একবার টাকা চুরি হয়ে গেছিলো, অনেক হেভি অ্যামাউন্টের টাকা চুরি হয়ে গেছিলো আমার বাবার একবার। নিজস্ব অফিসের কোনো চেক ফেক এরকম কিছু একটা ছিল, বা ক্যাশ টাকা ছিল, এরকম চুরি হয়ে গেছিলো। তো ওই যে বন্ধ হলো, তারপর থেকে কিন্তু আমাদের অঘটনটা একটু কমই ঘটতো। তারপরে ওই মেসোমশাই যখন এই সমস্ত বলে চলে গেল, আমি একবার ওই ঘরে, মানে আমার যেটা ঘর হচ্ছে ঠিক ওই দিকটাই পড়ে, পূর্ব দিকের দিকটাই আমার ঘরটা পড়ে, যেখানে আমি স্টাডি করতাম। ওই জায়গাটা কি হতো, আমি একদিন পড়তে পড়তে না, অনেক সময় হয় না তন্দ্রা লেগে যায়, শুয়ে পড়েছি। এবার তন্দ্রা লাগার সাথে সাথে আমি কী করেছি, বড় লাইটটা অফ করে দিয়ে একটা জিরো লাইট জ্বেলে দিয়েছি। আমি দেখছি যেখানে আমার ঈশান কোণ, সেখানে কেউ একটা বসে আছে একদম চেয়ারে, কম্পিউটার টেবিল ওর সাথে, মানে কম্পিউটার টেবিল আর চেয়ার একসাথে, ওখানে আমার ঈশান কোণ পড়ে। আর ঈশান কোণে তো এইসব দেখার কোনো ব্যাপারই আসে না। আর যখন আমি দেখেছি না, এখন আমি ভাবছি ওটা ঈশান কোণ বা কিছু, তখন আমি ক্লাস 11-এ পড়ি। ঈশান কোণ অত আমার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না, বা বুঝতেও পারতাম না। ওখানটা কেউ একটা বসে আছে। আমি দেখে না কি করেছি, বাবাকে আর কিছু বলি না। আমার এমনি খুব সাহস আছে, আবার অনেকটা ভীতুও। আমি কিছু বলিনি, ওই রাত্রে আর পালিয়ে গেছি, লোটা কম্বল গুটিয়ে, বই আর পড়তে হবে না বলে পালিয়ে গেছি। পরের দিন বাবাকে বলেছি, বাবা আমার কথা বিশ্বাস করেনি। আমার কথা এইসব ভূত প্রেত বিষয়ে কিছু বললে আমার বাবা তো বিশ্বাসই করতো না, একদম না, কিছু নেই, তুই মিথ্যা কথা বল, যে ঘরে হনুমানজি আছে সেই ঘরে ভূত, এরম করে বলতো। এবারে ওই ঘরে না পরে আর থাকতে চাইতাম না, আমি রাত 12টা বাজলেই পালিয়ে আসতাম। এই কথাটা আমি স্যারকে বসে বললাম যে আপনি যে কথাটা বললেন, তাহলে আমি 2 × 4 এবার করতে পারছি, তার মানে আমি বিষয়গুলো কিন্তু আমার বাবা মা বেঁচে থাকতে থেকেই তাহলে স্টার্ট হয়েছে, আমরা জানতাম না। স্যার বলল আর কি কোথায় সমস্যা আছে বলুন। আমি বলছি সমস্যা তো এক ছাদে আছে, ছাদে পায়ের আওয়াজ টাওয়াজ অনেক কিছুই ডেলি পাই, কুকুরগুলোও ছাদে একজন যাওয়াই বন্ধ করে দিয়েছে, যেমন তোমাকে আমি গল্পের আকারে বলেছি, ওনাকেও বললাম। আর একটা বড় সমস্যা বাথরুম। আর দ্বিতীয়ত ওই যে পশ্চিম দিকের কথাটা বললাম আমি তোমাকে, আমার রোজি, মানে যেটা আমার ল্যাব্রাডর যেটা, ও হচ্ছে আমার বড় কুকুর আমি ওকে বলি, আর জুডিকে আমি ছোটো ব্রিড যেহেতু ওকে ছোটো কুকুর বলি। আমার রোজি কি করে, মাঝে মধ্যে গেটের সামনে, ধরো যদি আমার উত্তর দিকটা এন্ট্রান্স হয়, ওখানটা বসে থাকলো, কি দেখে আমি জানি না, ওই পশ্চিম দিকে যেদিকটায় ওই ফাঁকা জমি দুটো, ওদিকে তেড়ে যায়, মানে খুব একটা রাগ ফাগ নিয়ে তেড়ে যায়, গিয়ে একটু বউ বউ ডাকাডাকি করে আবার চলে আসে। আমি ওনাকে বললাম যে এরকম তো আমার রোজি ওই জায়গাটা তেড়েও যায়। তখন বললো আপনাকে তো বললাম জায়গা ভালো না, তাই জন্য হতে পারে, ওরা তো অনেক কিছু দেখতে পায়, তার জন্য হতে পারে। তো তারপরে হচ্ছে বাথরুমের কথাটা যখন বলছি, উনি চোখ বন্ধ করে বসে বসে না আমার সাথে কথা বলে যাচ্ছে, মুখে কিছু একটা আওড়ে যাচ্ছে।
এবার আমি ভাবছি যে ব্যাপারটা কীরকম হলো, আমার কথা কি শুনছে না নাকি উনি কিছু চ্যান্টিং করছে। আমি বলতে বলতে থেমে যাচ্ছি, উনি আমাকে বলছে আপনি বলুন। এবার বাথরুমের ব্যাপারটা ইদানিং কিরম বেড়ে গেছিলো, বাথরুমে যখন আমি যেতাম ওই জিনিসটা তো রাত্রে দেখতেই পাচ্ছি, ইদানিং হচ্ছে কি যে জায়গাটা যে কর্নারটায় আমি দেখতে পাচ্ছি ওই জায়গাটার দরজা, বাথরুমের দরজা পুরোটা খুলতো না, মানে একজন থাকার জন্য যেটুকু স্পেস দরকার ওইটুকু নিয়ে উনি থাকতেন আর কি, আচ্ছা, পুরোটা খুলতে দিতেন না দরজাটাকে। এবার আমি কি করতাম, একটা বালতি দিয়ে সাটিয়ে রেখে দিতাম যদি দরজা খুলতাম, তাহলে কি হাওয়া লাগলেও বন্ধ হবে না আর জোর করেও বন্ধ হয়ে যাবে না। এক সময় দেখেছি ওই বালতির ঠেলেও বন্ধ হয়ে যাচ্ছে দরজা। যাই হোক, এই মানে ফাঁকা বালতির কথা বলছি, ভরা বালতি তো ঠেলার ক্ষমতা নেই, ফাঁকা বালতির কথা বলছি, ঠেলেও বন্ধ হয়ে যাচ্ছে ওরম দরজা, ওরম দেখেছি। তো আমি স্যারকেও জানালাম কোনো হাওয়া নেই বাতাস নেই, অটোমেটিক্যালি বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়, বাথরুমের দরজা আমি খুলে রাখতে পারি না। আর যে জায়গাটায় আমি জিনিসটা দেখি ওই জায়গাটার যে ফ্লোর ওইটুকুটা, মানে একটা ছোট্ট জায়গা, সাদা সাদা কেমন চুলের মতন দেখতে পাই আমি। ওকে, মানে পাকা চুল যেরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে না, এবার ওই জায়গাটা পড়ে পড়ে কি হয় নোংরা হয়ে যায় জিনিসটা। আর আমি যতবার ওটাকে মফ করে দিই বা পরিষ্কার করে, আমি অপরিচ্ছন্নতা একদম পছন্দ করি না, যতবার ওই জায়গাটাকে পরিষ্কার করে দিই ওটা দেখি আবার আমি পরিষ্কার করে বেরোলাম তো তুমি আবার বাথরুমে গেলে আবার দেখতে পাবে। বাথরুমে কোনো গন্ধ টন্ধ এরকম হতে দিতাম না, কিন্তু ওইটাকে তো আমি দূর করতে পারছি না। আমি তো ওনাকে বললাম বিষয়টা যে এরকম আমি তো দেখতে পাই এরকম নোংরা হয়ে যায় বাথরুম, আর আমার বাথরুমের ফ্লোর কোনোদিনও শুকায় না। মানছি এখন বর্ষাকাল শুকোচ্ছে না, শীতকাল গরমকাল কোনোদিনও শুকায় না, তাহলে আমি সেখানে কি করব? আমাকে বললেন ঠিক আছে আপনি যেটা দেখতে পান সেটা কি ডিম্বাকৃতি বা গোলাকারের কিছু? আমি বললাম হ্যাঁ ওরকমই। তখন বললেন আপনার বাথরুমে পিশাচিনির বাস আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি সেটা আবার আমার বাড়িতে একটু আগেই ছিল, ব্ল্যাক ম্যাজিক ছিল, আবার পিশাচিনির বাসটা কী করে হলো? বলছে এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, মানে ব্ল্যাক ম্যাজিক যেটা করেছে কেউ করে রেখে গেছে সেটা তো উনি হয়তো আমাকে পরবর্তী ক্ষেত্রে নাম বলেছে, আমি এখানে বলবো না সেটা অন ক্যামেরা। তো পিশাচিনি যে বাসটা হয়েছিল আমার বাড়ির অড়াটাকে বাজে যেহেতু করে দেওয়া হয়েছিল, ওই বাজে অড়ার জন্য কোনো কারণে ওই বলেন না স্পিরিট বাইপাসিং হয়ে চলে আসা, ল্যাচ করে গেছে। হ্যাঁ। এবার ওখানে হলো কি উনি আমাকে বললো যে আমি বাথরুমে যাব। আমি ভাবলাম হয়তো ওয়াশরুম ইউজ করবে, তাই তখন বলছেন আমি ইনভেস্টিগেশনের জন্য যাব। বাথরুমে গেলেন, গিয়ে দরজাটা লক করেননি, নর্মাল ভেজিয়ে রেখেছেন। প্রায় 10-15 মিনিট বাথরুমে দাঁড়িয়ে কী করেছেন আমি জানি না। বাথরুম থেকে বেরিয়ে আসলেন, আমি নিজে ওয়াশরুম ইউজ করবার জন্য তখন গেছি, কারণ উনি যখন গেছেন 4টের সময় ঢুকেছেন, উনি বাড়ি ফিরেছেন, আমার ওখান থেকে বেরিয়েছেন 7টা। তো আমি এবার নিজে ওয়াশরুম ইউজ করবার জন্য গেছি। আমি তখনও এটাই জেনে গেছি যে বাথরুমে গেলেও দেখতেই পাবো, সেই এখন তো কাজ হয়নি। বাথরুমে গিয়ে দেখছি আমার পুরো ফ্লোরটা শুকনো। আচ্ছা, বাথরুমে গিয়ে দেখছি ওই যে নোংরার জটলাটা আমি দেখে এসেছিলাম কিছুক্ষণ আগে নেই। এখনও আমার বাথরুমের ফ্লোর একদম শুকিয়ে যায়, ওই বর্ষাকাল থেকেই কিন্তু টানা শুকিয়ে যায়, একদম বেঁচে থাকে না। মানে আমি বাথরুম ইউজ করে এসেছি, মফ করে দিয়েছি, 10 মিনিটের মধ্যে শুকিয়ে যায় বাথরুমের ফ্লোর। এবার আমার তো সন্দেহ হয়েছে কিছু একটা নিশ্চয়ই করেছে, না হলে হতে পারে না এটা। আমি বেরিয়ে এসে বলেছি আপনি কি কিছু করেছেন? আমার বাথরুমের ফ্লোরটা তো শুকনো, হঠাৎ করে দেখছি আপনি বেরোনোর পর থেকে। তখন আমাকে বলল হ্যাঁ আমি যে আপনার বাথরুমে ছিলেন, যে বা যিনি ছিলেন তাকে আমি আপনার বাড়ির অন্য একটা জায়গায় থাকতে বলেছি, আপনাকে বলবো না কোথায় বলেছি, আছে এখনও যাইনি, যখন পুরো কাজ আমি করব তখন ক্লেনজিং হবে ওটা। বাথরুমে যদি এর পরে দেখতে পান কোনো সময় আমাকে জানাবেন। আর বাথরুমে ওই জিনিসটা দেখতে পাওয়ার সবথেকে বড় একটা আমার কাছে অপশান হচ্ছে লাইট ফিগার করবে। লাইট ফিগার করলে আমি বুঝতে পারবো যে দেখতে পাবো এবার, কারণ আমাকে বললো যে স্যার বললেন যে ওই এনার্জিটা ওরা ওই লাইট বা ইলেকট্রিসিটি থেকেই কালেক্ট করে। তো যাই হোক, তখন থেকে আমার বাথরুমে যাওয়াটা ভয় পাই না, আমি আজও কিন্তু ভয় পাচ্ছি না। এবার বলবো যে ভয় একেবারে পাচ্ছি না তা না, মাঝে 2-1 দিন গেছিল,
যে একটু লাইট ফিগার করেছিল, মানে যতদিন না ফাইনাল কাজ হয়েছে ততদিন আমি ভয় পেয়েছি। মানে লাইট ফিগার করলে আমার মনে হতো যে আমি এবার দেখতে পাবো, না দেখতে পেলেও মনে হতো দেখতে পাবো, একটা মনের ভয় বলে না? সাইকোলজি। হ্যাঁ, সেটা চলছিল। তবে সত্যি বলতে আমি এখনো অবধি কিছু দেখতে পাইনি বা ফিল করতেও পারিনি। আমি এখন বাথরুমের দরজা বন্ধ করেই কাজ করতে পারি। এইবারে আমাকে উনি বললাম যে তোমাকে একটু আগে পিণ্ড মাখতে বললেন। এবার পিণ্ড মাখতে বলে তো পিণ্ড মেখে রেখে দিয়েছি। উনি এসছে আমার বাড়িতে 4টে, টাইম কিছুতেই কাটছে না। মানে উনি যখন আমার বাড়িতে ঢোকার দেখো, সেপ্টেম্বরের দিকে কি হয়, নর্মালি সেপ্টেম্বরের দিকে 5টার মধ্যে অন্ধকার, ঠিক আছে? না অক্টোবরে, তাই তো, ঠিক আছে, আমি মেনে নিলাম 5:30 পৌনে 6টা, ডার্ক যতক্ষণ না হচ্ছে কাজ করতে পারছে না। আরে টাইমটাই স্পেন্ড হচ্ছে না, কিছুতেই টাইমটা যাচ্ছে না, মানে টাইমটা যেন স্লো চলছে। আমাকে বলছে কি আপনার এখানে আসবার পর থেকে টাইমটা যেন স্লো রান করছে, মানে আমি যে কাজটা এগোবো সেটা আমার বাধা আসছে, এই টাইম আমাকে অপেক্ষা করতে হচ্ছে। মানে উনি এসছে ধরো 1.5 ঘন্টা, আমার মনে হচ্ছে যেন উনি 3-4 ঘন্টা ধরে আমার সাথে গল্প করছে। এবার সাইকোলজি ভুল নাকি সত্যি ওনার কথাটা সত্যি আমি জানি না। কিছু কিছু জিনিস ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না, যায় না। যাই হোক, পিণ্ড মাখলাম, নিয়ে গেলাম ওপরে। যেই নিয়ে গেছি আমাকে বলছে আপনার হাতে রাখলে হবে না, আমাকে দিন। আচ্ছা। দিলাম। 6টা ত্রিশূল এনেছিলেন, উনি বার করলেন। আর রুদ্রাক্ষ, এই যেটা গলায় এখন ধারণ করে আছি, এইটা উনি বার করলেন। তো রুদ্রাক্ষটা আমাকে উনি এসেই প্রথমে শোধন করিয়ে নিয়েছিলেন, মানে দুধ গঙ্গা জলে বলেছিলেন একটু ভিজিয়ে রাখতে, কারণ রাস্তা দিয়ে ট্রাভেল করে এসেছিলেন তো নিয়ে। তো আমাকে বললেন যে এবার রুদ্রাক্ষটা ওপরে নিয়ে আসুন। আমি ওপরে পিণ্ডটা নিয়ে গেলাম, রুদ্রাক্ষ নিয়ে গেলাম, আর উনি নিয়ে গেলেন ত্রিশূলটা। আর মোশন ডিটেক্টরটা ওনার ব্যাগ থেকে উনি বার করলেন। প্রায় আমাদের থেকে 15-20 মিটার দূরে মোশন ডিটেক্টর রাখলেন আর পিণ্ডর থালাটা রাখলেন। এবার পিণ্ডর থালাটা যখন উনি ওখানে রেখেছেন, উনি যে প্রেতাত্মা রয়েছেন তাদেরকে শুধু একটা কথা বললেন আমার সামনে, যে আপনারা যারা এই মুহূর্তে মুক্তির উদ্দেশ্যে চলে যেতে চাইছেন, তারা এটা খেয়ে চলে যান, আমি এখান থেকে পোর্টাল ওপেন করে দিচ্ছি। আর আমাকে বলেছিলেন আমি আজকে কালভৈরব তন্ত্র অ্যাপ্লাই করে একটা ছোট প্রোটেকশান দিয়ে যাব বাড়িটার মধ্যে, যাতে বাড়ির অর্ডার খুব অবস্থা খারাপ, যাতে আপনারা অন্তত একটু প্রোটেক্ট থাকেন, আমার ফাইনাল কাজ করা অবধি যাতে কোনো সমস্যা না হয়। কারণ উনি বলেছিল আমি যদি ইনভেস্টিগেশন করে এখান থেকে বেরিয়ে চলে যাই কিছু না করে দিয়ে, তাহলে আরও প্রবলেম শুরু হয়ে যেতে পারে, জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে তখন। সেই জন্য উনি আমাকে কাজটা করবেন, মানে আমাদের ঘরে তখন ওইটুকু কাজ করে দেবেন বলেছিলেন। তো বেলপাতা, ধুত্র ফুল সবই আমার জোগাড় হয়েছে। সেদিনকে দরকার ছিল মেন ইনগ্রিডিয়েন্টস আকন্দ ফুল পাচ্ছি না। আমার দোকানে আকন্দ ফুলের বোন আছে, কিন্তু আকন্দ ফুল পাচ্ছি না। লাস্টে সেটা উনি কিনেই এনেছিলেন। যাই হোক, কাজ করবার জন্য ওনার আবার কাজ করার একটা টেকনিক, আমি আমার মাকে যখন প্রথম মুক্তির জন্য কাজ করেছিলাম আমি দেখেছি খুব সুন্দর বেশ ফুল দিয়ে একটা বক্স মতন বানিয়ে বেলপাতা ফুল দিয়ে ওর ভেতরেই পুজো করেন। তো যে স্পিরিটরা ছিলেন তাদেরকে উনি ডাকলেন, ডেকে কমিউনিকেশনও করেছিলেন। কমিউনিকেশন না আমার সামনে হয়নি, আমার হাজব্যান্ডের সামনে হয়েছে, কারণ আমি তখন নিচে ওই পিণ্ডটা মাখতে ব্যস্ত ছিলাম। আচ্ছা। উপরে নিয়ে গিয়ে মাখাটা খুব অসুবিধা, অন্ধকার তো, ওই জন্য নিচে আলোর মধ্যেই মেখে নিচ্ছিলাম। তো ওটা হয়তো আমার হাজব্যান্ডের সামনে হয়েছে, ও বললেও বলতে পারে, আমাকে জানায়নি, হয়তো ভুলেও গেছে এতদিনে কী কমিউনিকেশন হয়েছে। তো যাই হোক, আমি ওপরে যখন পিণ্ডটা নিয়ে গেছি উনি পুজো এবার স্টার্ট করলেন। আমি দেখছি মোশন ডিটেক্টরটা যতক্ষণ না পর্যন্ত পুজো কমপ্লিট হয়েছে একবারও নেভেনি। মানে ওখানে যে আমাকে স্যার, মোশন ডিটেক্টর সম্পর্কে আমি তো কিছুই জানি না, স্যার বলেছিল যে মিনিমাম যদি ওর সামনাসামনি কোনো কিছু প্রেজেন্ট থাকে, প্রাণ, মশামাছি নয়, অন্য কিছু প্রাণ বা মানুষের সামনাসামনি থাকলেও অনেক সময় নাকি লাইট জ্বলে, তো তখনই ওটা ব্লিঙ্ক করে বা জ্বলে থাকে লাইটটা। তো আমি দেখেছি যতক্ষণ পর্যন্ত ওখানে পিণ্ড দেওয়া ছিল
পিণ্ডটা ছিল সারা রাত রাখতে হয়েছিল, কিন্তু যখন মানে পুজোর কাজ করেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মোশন ডিটেক্টর জ্বলেছিল। এবার ঘটনাচক্রে একটা সুন্দর মুহূর্তর সাক্ষী আমরা থেকেছি ওই সময়টা। সেটা হচ্ছে উনি যখন কালভৈরব তন্ত্র অ্যাপ্লাই করছেন ওই কাজটা করবার জন্য, আমি দেখতে পাচ্ছি সেদিনকে প্রচণ্ড গরম ছিল, মানে পুজোর একটু আগে খুব গরম ছিল সেদিনকে। কোথাও আকাশে এক চিলতে মেঘ নেই, কিন্তু কোথা থেকে আমার পশ্চিম দিকের আকাশে মানে বেশ 12-13 মিটারের মতন এরিয়ার জায়গা জুড়ে, মানে খুব বড় না, ছোট একটা জায়গা জুড়ে একটা মেঘের ফর্মেশন তৈরি হলো। যখন পুজো চলছে ওই টাইমে মেঘের একটা ফর্মেশন তৈরি হলো। মেঘটা ঠিক দেখতে হয়ে গেল আদিযোগীর মতন। সত্যি বলছো? হ্যাঁ, মানে আদিযোগীর যেই আকারটা হয়, গলায় একটা বাসুকি সাপ। স্যারের আগে আমার চোখে পড়ে জিনিসটা, আমি আমার হাজব্যান্ডকে না ধাক্কা দিয়ে দেখাচ্ছি, ওই দেখো ওইখান থেকে কিন্তু একটা ফ্ল্যাকচুয়েশন আসছে, মানে বাজ পড়ার টাইমে যেরকম একটা বিদ্যুতের ফ্ল্যাকচুয়েশন হয় না, ওই রকম আসছিল। প্রথমে কিন্তু ফরমেশন তৈরি হয়নি, ফরমেশনটা অনেকটা পরে গিয়ে তৈরি হয়েছে। সবার আগে ফ্ল্যাকচুয়েশন আসছিল, তারপরে গিয়ে ফরমেশন তৈরি হলো। এবারে স্যারের চোখেও কেসটা পড়েছে। উনি সাথে সাথে ফোন বার করে ভিডিও করতে আরম্ভ করেছে, কারণ ওনার কাছেও এভিডেন্স, খুব স্ট্রং এভিডেন্স ওটা ওনার কাজের। এবারে যখন উনি ভিডিও করছে, উনি না যতবার হাত দিয়ে দেখাচ্ছে যে থেমে যেতে, ওই ফ্ল্যাকচুয়েশনটা থেমে যাচ্ছে। যতবার হাত দিয়ে দেখাচ্ছে ফ্ল্যাকচুয়েশনটা করার জন্য, ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে। এই জিনিস কিন্তু চলেছে মিনিমাম ধরে নাও 6-7 মিনিট ধরে। আর এদিকে কিন্তু পুজোর কাজও চলেছে। আমার এটাকে অ্যাক্টিভ করেছে, ঘরের যে ত্রিশূলগুলো দিয়েছে এগুলোকে অ্যাক্টিভ করেছে। যখন এবার কাজ হয়ে গেল, তখন ওনাকে একটা প্রণাম জানিয়ে, উনি মানে শান্তনু স্যার একটা প্রণাম জানিয়ে, আমরাও সকলে প্রণাম করেছি, শান্তনু স্যারও ওই মেঘের দিকে একটা প্রণাম জানিয়ে শুধু বলে দিলেন যে আমার কাজ সম্পন্ন হয়েছে, আমি আমার কাজটা সফলতা পেয়েছি, বা আমার কাজটা কমপ্লিট হয়েছে। মেঘের ফরমেশনটা অটোমেটিক্যালি নেই, মানে ধরে নাও ওই 5 মিনিট 7 মধ্যে মেঘের ফরমেশনটা চেঞ্জ হয়ে আর কোনো আকাশে মেঘই নেই, এরকম পুরোপুরি একদম। এইবারে আমাকে সাথে সাথে ইনস্ট্যান্ট রুদ্রাক্ষটা দিল আমাকে। তখনও কিন্তু স্যাররা নিজে মুখে বলেনি যে কি দেখেছে বা কি হলো এতক্ষণ ধরে। স্যার আমাকে ওটা পরের দিন বলেছে। স্যার ভেবেছে আমি ওটা ওয়াচ করিনি, কিন্তু আমি সব দেখেছি, আমি সব ওয়াচ করেছি। আমাকে রুদ্রাক্ষটা হাতে দিয়ে বললো গলায় পরে নিন। আর এটা এত বড় না, মানে ডবল করে ছাড়া রাস্তাঘাটে পরা খুব মুশকিল। আমি বলছি এটা তো খুব বড়, কী করে পরবো? বলছে অভ্যেস হয়ে যাবে। আর সত্যি এখন অভ্যেসটা হয়ে গেছে। এবার যাই হোক, রুদ্রাক্ষটা গলায় পরবার পর আমাকে বলল যে এটা কিন্তু খোলাবার অনেক রকম চেষ্টা চলবে, খুলবেন না। আচ্ছা, আমি বললাম কেমন চেষ্টা? বলছে অনেকে অনেক কিছু বলবে। এবার আমাকে আমার একটা বন্ধু থেকে বলছে এই বাবা বুড়িদের মতন রুদ্রাক্ষ পড়েছে, এরকমও বলেছে। আমি তখন বলছি শোন, আমি মহাদেবকে ভালোবাসি, আমি স্টাইল করবার জন্য পড়েছি, আর কিছু হবে, এরকমও বলেছি আমি মানুষকে। কিছু করার নেই, সবাই তো আমার সমস্যাটা বোঝবার জন্য বসে নেই। একদমই তাই। আচ্ছা যাই হোক, বাড়ি গেছি, শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ির কথা যে বলেছিলাম, আমি কন্ট্রোভার্সিতে যাব না। আমার শ্বশুরবাড়িতে বলছে আমাদের তো রুদ্রাক্ষর মালা চলে না। তোমার শ্বশুরবাড়িতে তো কিছুই চলে না। রুদ্রাক্ষর মালা চলে না এই কথা বলেছে। আমি তখন বললাম রুদ্রাক্ষর মালা চলে না জানি, কিন্তু যিনি শিব তিনি কৃষ্ণ, আমি এটুকু মানি। আমি তাই জন্য রুদ্রাক্ষর মালাটা আমি মহাকালেশ্বরে গেছিল আমার একটা বন্ধু, তাকে দিয়ে আনিয়ে পড়ে আছি। একটাই কথা বলবে, যদি কখনো কেউ এরকম কিছু বলে, বলবে যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো শেখায়নি অন্য দেবদেবীদের ঘৃণা করতে। না, আর সবথেকে বড় কথা হচ্ছে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব দুজনেই একে অপরের পরিপূরক, একদম একজন অন্যজনের উপাসনা করে থাকেন। আমি এই কথাটাই প্রথমেই বলেছিলাম, ব্যাস সবার মুখ বন্ধ। আমার শাশুড়ি মা সেখানে আমাকে সাপোর্ট করলেন, আমার শ্বশুরমশাইও সাপোর্ট করলেন। না ঠাকুরের জিনিস কেন পড়েছে তো কী হয়েছে, এরকম একটা সাপোর্ট করলেন। আমার হাজব্যান্ডের গলাতেও আছে, দেখেছো হয়তো। ও মানে আমরা পুরো আমার শ্বশুরবাড়ির ওই মানে শ্বশুর শাশুড়ির দিক থেকে সাপোর্টটা পেয়ে গেলাম, বাকিদের কাছ থেকে পাইনি। তো বাকিদেরকে ঘটনাটা আমাকে একটুখানি জানাতে হয়েছে পরে গিয়ে,
যাতে আমি ওটাকে পড়ে থাকতে পারি, নাহলে হয়তো আমি ওই সাপোর্টটা পেতাম না, নাহলে আমাকে খোলা তো ওটা আমার অপশান ছিল না। আসলে কি বলতো, পরিবারে যখন বাবা মায়ের সাপোর্টটা পাওয়া যায় না, তখন আর কি লাগে না, একদমই ম্যাটার। একদমই তাই। আমার শাশুড়িমা বললো, দেখ, আমার শাশুড়িমা আবার শিবের খুব ভক্ত, আচ্ছা, শিবের খুব ভক্ত। আমাকে বললো, দেখ, যখন কেউ একটা দিয়েছে পড়বার জন্য পড়ে থাক, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি আমার স্টাইলের ইচ্ছে হয়েছে তাই আমি পড়েছি। এই গেল। আমি দেখছি একদিন, এবার ত্রিশূলগুলোর কথায় আসি। ত্রিশূলগুলো যেগুলো দিয়েছে, একটা আমার বেডরুমে আছে, একটা ছাদে আছে, আর 4টে বাড়ির 4 কোণায় পোতা আছে। এবার যাই হোক, 4টে যেহেতু বাড়ির 4 কোণায় পোতা আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি ড্রিমে দেখছি, মানে ঘুম আবার স্বপ্ন দেখছি, আমি ওই ঘরে ত্রিশূল নিয়ে বাইরে ফেলে দিয়ে আসছি। আচ্ছা, আমি এটা জানিয়েছি যে এরকম আমি স্বপ্ন দেখেছি। বলছে ওটা কিন্তু আপনাকে দিয়ে করানো হলেও হতে পারে কোনো না কোনো সময়, ভুল করেও ওটা ধরবেন না। এবারে কি হলো, আমার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট শুরু হলো। এবার একদিনে ইনস্ট্যান্ট ম্যাগি তো নয়, আজকে করবো কালকেই রান্না হয়ে যাবে, সে তো নয়। এবার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট স্টার্ট হলো। এবার কি হচ্ছে, আমার প্রবলেম কি হলো, পার্শিয়াল পজিশন, ওটা একদিন প্রবলেম করেছে, আবার ওটার পরেও প্রবলেম করেছে। কেমন, ঘরে মনে হচ্ছে কিছু ছিল আমার হাজব্যান্ডের সাথে না আমার খুব একটা ঝগড়াঝাটি হয় না, মানে ঝগড়াঝাটি হলে আমি ঝগড়ুটে, আমি ঝগড়া করি, আরও হচ্ছে চুপ করে থাকে ও। না, ওকে আমি মুখ করে যাচ্ছি, মানে ওকে আমি এমন কিছু কথা বলছি যে কথাগুলো আমি কোনো সময় ঝগড়া হলে বলি না, দরকার নেই আমার বলবার, উত্তেজনা সৃষ্টি করার মতন কাজ করছে। হ্যাঁ, মানে ও আমাকে এসে বলছে কি, তোমাকে 32 থাপ্পড় মারবো, তুমি চুপ করো, মানে আমাকে চুপ করাতে না পেরেও এই কথা বলছে। কিন্তু আমার কাকু দেখছে আমি মানে ওর ওপরেই চিৎকার করছি, কিন্তু এমন উল্টোপাল্টা কথা বলছে আর খুব অকথ্য ভাষায় গালাগাল প্রভোগ করছো। যেটা আমার ঝগড়াঝাটির সময় তো নয়, হুম এমনি আর কি ফাজলামো মেরে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে অনেক কথাই হয়ে থাকে, কিন্তু ঝগড়াঝাটির সময় তো এইসব করবো না, আমি কোনোদিনও করিও না। আমাকে আমার হাজব্যান্ড তখন বলছে, কিছু হয়েছে তোমার, আয়নায় যাও, মুখটা দেখে আসো কেমন লাগছে তোমার। এইবারে জল খাও, রাগ হচ্ছে জল খাও, খেলাম। ডিনার টেবিলে বসলাম, খেতে বসেছি যখন দুজন একসাথে, আমি মনেই করতে পারছি না ওর সাথে আমার কী টপিক নিয়ে ঝগড়া হয়েছে। মানে ওটা ধরে নাও 15-20 মিনিটের গ্যাপে, মানে ঝগড়া হলে তো সাথে সাথে খেতে বসে যাব না, 15-20 মিনিটের গ্যাপে আমি বুঝতে পারছি না আমি কেন ওকে এতগুলো কথা বললাম আর কি নিয়েই বা এত বাড়াবাড়ি করলাম আমি। এইবারে আমি ওকে বলছি যে দেখো, ও আমাকে এবার, ও তো পাগল মানুষ, তো ও হয়তো ওই বাইরের কোনো বিদেশি লিকফিক দেখছিল রাত্রের দিকে, ওগুলো হয়। আমাকে বলছে তুমি বেডরুমে গিয়ে বসো, আমি একটু খেলাটা দেখে, লাস্ট মিনিট খেলা, আমি দেখে আসছি। এবার আমি ফোনটা ঘাঁটবো বলে এসে বসেছি, লাইট জ্বালাই ছিল আমার ঘরে। এবার কি মনে হলো যে ফ্যানটা চালাবো না, আগে জলের বোতলটা নিয়ে আসি, তারপরে এসে ফ্যান চালাবো। জলের বোতলটা ধরে নাও, এটা আমার ডাইনিং, এটা আমার রুম, আমি এদিকটা টার্ন নিয়ে জলের বোতল আনবো কি, শুধু হাতটা বাড়ালেই পেয়ে যাবো আমি। জলের বোতলটা তুলেছি, ঘর থেকে দিলাম, টাকাশ করে একটা আওয়াজ আসলো। আচ্ছা কী হলো, তো সুইচ বোর্ডে সুইচ পড়ার আওয়াজ। আচ্ছা কী হলো, ফ্যান দেখছি ফ্যান চলছে না, দেখছি যে সুইচটা কোনো কাজেই লাগে না ওই সুইচটা অটোমেটিক্যালি জ্বলে আছে, অথচ ওটা আমি জ্বালাইনি। আচ্ছা, এবার আমি ওকে ডাকছি, এদিকে আসো, একটা কাণ্ড হয়েছে। এবার ও এসে বলছে কী হয়েছে, আমি বলছি এই দেখো এই সুইচটা এরকম পড়লো হঠাৎ করে। বলছে তা তোমাকে বলছিলাম ঘরে কিছু ছিল, ও আমাকে বলছে। এবারও আমাকে বলছে তোমাকে বলছিলাম ঘরে কিছু ছিল, তোমার ঝগড়া করার বা তোমার মুখের ভঙ্গিমাটা ঠিক লাগছিল না আমার, তুমি শান্তনু স্যারকে জানাও যে রেমেডির পরেও এইসব হচ্ছে। এবার ওনাকে জানালাম, উনি আমাকে বললেন দেখুন এখনও তো ফাইনাল কাজটা বাকি আছে, তো ওটা তো আমি বন্ধন দিয়ে এসেছি, হয়তো ঘরে কিছু স্পিরিট কোনোভাবে ঢুকে পড়েছিল, সেটা বেরোবার জন্যই আপনাকে উত্তেজিত করে, আপনাকে পজিশন করে হয়তো এই জিনিসগুলো কাণ্ড বাঁধিয়েছে। অসুবিধে নেই, প্রোটেকশন আছে, আপনার কিছু হবে না। আচ্ছা গেল, এই সমস্ত ঘটনা ঘটবার পরে আমি গিয়ে হচ্ছে মানে এবার ড্রিমের প্রবলেম স্টার্ট হলো। ড্রিমের প্রবলেম কীরকম স্টার্ট হলো, আমি ঘুমের মধ্যে উল্টোপাল্টা স্বপ্ন দেখছি,
কোনো সময় দেখছি আমার মা, মানে আমার মাকে নিয়ে কিন্তু আমি ওই একবারই স্বপ্ন দেখেছিলাম এর মাঝখানে, যেটা তোমাকে নিয়ে বললাম, তারপরে কিন্তু দেখতাম না। তারপরে আমি আবার দেখছি আমার মা, ঘরের মধ্যে আমার মা বলছে যে তুই কি সব তান্ত্রিক দেখে কাজ করাচ্ছিস, আমার শরীরটা ভাল লাগছে না এসব করছিস যে। আচ্ছা, স্বপ্নের মধ্যে আমি এসব দেখতে পাচ্ছি। ওনাকে বললাম যে জানেন তো আমার মাকে না এরকম দেখেছি, প্রপার আমার মায়ের মুখও না, যেন অন্য কারোর মুখ আমার মানে চেহারায় আমার মার মুখটা বসানো। বলছে ওগুলো আপনাকে পাজল করবার জন্য হচ্ছে, ওটা কিছু করার নেই, মানে আপনার ধ্যানটাকে ভটকিয়ে দেওয়ার জন্য। আবার আমাকে এই কথাটাও বলেছে ওই যে ত্রিশূলটা যেটা রয়েছে কোনোভাবে সেটাকে যাতে আমি ঘর থেকে বার করে দিই, ওকে, মানে এটার জন্য এই জিনিসগুলো হচ্ছিল। এইবারে যখন আমি শুয়ে আছি, আমার হাজব্যান্ড কী করে রুদ্রাক্ষ ডবল করে পড়ে আর আমি সিঙ্গেল করে পড়ি, আর রুদ্রাক্ষের মালাটা অনেকটা বড়, তো আমি কী করি যখন শুই বালিশের মধ্যে মালাটাকে অর্ধেকটা ফেলে রেখে দিয়ে শুই, কারণ ঘাড়ের সাথে টাচ আছে। এইবারে হচ্ছে কি, আমার এইটুকু জায়গা, এই জায়গাটা কিন্তু কোনো রকম মানে আমার টাচ লাগছে না তখন শোয়ার সময়, আমার মারাত্মক ইচিং হচ্ছে কিন্তু কিচ্ছু নেই ওখানে। আচ্ছা, মানে র্যাশ উঠলে যেরকম একটা জ্বলুনি ইচিং হয় ওরকম ইচিং হচ্ছে। তখন কিন্তু খুব যে গরম তাও নয়, গরমটা আস্তে আস্তে কমছে, পুজোর টাইমে যেরকম মনোরম একটা ওয়েদার থাকে। আমি যে গরম থেকে তো হচ্ছে না, এরকম কেন ইচিং হচ্ছে জানালাম ওনাকে। উনি বললো দেখুন ইচিং হোক, জ্বলে যাক, পুড়ে যাক, আপনি খুলবেন না, এরকম অবস্থা। ওইটা হতে হতে আমি যখন ইচিং হতো না পাউডার দিয়ে রাখতাম আর ডবল করতাম না, সিঙ্গেলই একটা সাইডে ফেলে রাখতাম। এবার কতবার এরকম হয়েছে জামা কাপড় হয়তো চেঞ্জ করতে গিয়ে রুদ্রাক্ষর মালা খুলে হাতে চলে এসেছে, সেটাকে আবার পরে নিয়েছি, এরকম জিনিস হয়েছে। তবে পড়ে যায়নি মাটিতে বা কোনো রকম অসুবিধা আমার সাথে তারপর থেকে হয়নি। এইবারে উনি কী করলেন, আরও একটা ডেট ফিক্সড করলেন। এই যে উনি কাজ করে গেলেন, তারপর থেকে কিন্তু আমার বাড়ির পরিবেশ, বা উনি আমাকে বলেছিলেন অরা অনেক চেঞ্জ হয়ে যাবে, আর সেটা আস্তে আস্তে হওয়া শুরু হলো। মানে একদিনে না, ডে 15, ডে 20 যেতে 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 জিনিসটা চেঞ্জ হলো। তবে একটা কি, ক্লেনজিং করতে গেলে প্রবলেম হতো। আমরা একটা মাটির বড় পাত্রে ক্লেনজিং করতাম। এবার মাটির পাত্রটা ধরতে গেলে তো একটা টাওয়াল বা কিছু লাগবে, সেটা একটা টাওয়ালের ওপর রাখতাম, রেখে ক্লেনজিং করতাম। একদিন আমার হাতে ক্লেনজিংয়ের বাটিটাই ভেঙে পড়ে গেল। আচ্ছা, মানে আমাকে ছ্যাঁকা দিয়ে দেওয়া হলো। আর একদিন কী হলো, আমার হাজব্যান্ডকে আমি ক্লেনজিং করতে করতে আগুনটা ধাপ করে নিভে গেল। মানে কর্পূরের আগুন ওইভাবে নিভে যায় আমি জীবনে দেখিনি। কেউ এটা যদি জোরসে হাওয়া না মারে ওইভাবে নিভতে পারে না, অথচ কোনো হাওয়া বাতাস কিছুই নেই, জানালা দরজা বন্ধ। ও আমাকে ক্লেনজিং করতে করতে সেম জিনিস। এমনও হয়েছে কোনো সময় এত জোর হাতে ছ্যাঁকা লেগেছে, মানে সেটা সহ্য করার বাইরে। এবার ঘর ক্লেনজিং করতে গিয়ে একদিন কি হলো, কর্পূর তো জ্বলছেই না। কর্পূর জ্বলছে না? না, হঠাৎ একদিন, মানে এমনি ডেলি ক্লেনজিং করছি, কোনো ব্যাপার নেই, পুরো ঘরটা ক্লেনজিং করে নিয়েছি, তখনও কোনো প্রবলেম হয়নি। মানে ওটা একদিনই প্রবলেমটা হয়েছিল। যে সিঁড়ির ওই জায়গাটা ক্লেনজিং করতে যাচ্ছি, ও কিছুতেই জ্বলছে না, খালি ওই কর্পূরটা ধপ ধপ করে নিভে যাচ্ছে, মানে আগুনটা ধপ ধপ করে নিভে যাচ্ছে। যতবার জ্বালাচ্ছি আগুনটা জ্বলেই নিভে যাচ্ছে। এই ডিস্টারবেন্সগুলো কিন্তু আমার মনে হয় মোটামুটি যতদিন উনি ফাইনাল কাজের জন্য আসেনি ততদিন কিন্তু চলেছে। এবারে ওনার আসবার তো বললাম যে সময় চলছে, এবার সময় উনি ঠিকমতো আবার টাইম ফিক্সড করতে পারছেন না, এই আসবো, এই আসছি, এই চলছে। হয় ওনার কাজ পড়ে যাচ্ছে, মাঝখানে উনি একটু কামাখ্যায় গেছিলেন, সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। আর আমার এদিকে কি হয়েছে, উনি জানতেন যে ওই যে বললাম ইনভেস্টিগেশন করে যাওয়ার পরে প্রবলেম বাড়তে পারে, যার জন্য উনি মানে আমার এখানে একটা প্রোটেকশান দিয়ে গেছে। তার মাঝখানে আবার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও আমার হয়ে গেছে, মানে কিছু না, শুকনো মেঝেতে আমি আচার খেয়েছি, মনে হয়েছে পেছন থেকে কেউ ধাক্কা মেরে দিয়েছে আমার, অথচ আমার প্রোটেকশান গায়ে রয়েছে। আমার হাজব্যান্ড যখন আমাকে দেখতে আসে, মানে ও তুলতে আসে, পড়ে গেছি যে, ওর গাড়িটা দাঁড় করানো ছিল, পুরো মনে হলো গাড়িটা কেউ আস্তে করে শুয়ে দিল। আচ্ছা, রাস্তার মধ্যে, মানে জিনিসটা আমাদের সাথে ট্রাভেল করতো।
প্রথম কী হলো, একটা জিনিস কিনেছি আমি একটা দোকান থেকে, জিনিসটা কিনে আমি বেরিয়ে এসেছি, কিচ্ছু না, ঢালাই রাস্তা, হঠাৎ আমাকে মনে হলো পেছন থেকে কেউ একটা এমন জোরসে ধাক্কা দিয়েছে, আমি পড়ে গেছি, মানে একদম মুখ থুবড়ে পড়ে গেছি। আর তখন আমার হাজব্যান্ড গাড়িতে বসেছিল, মানে স্টার্ট দেবে আমি উঠলেই গাড়িতে, ও এবার কী করেছে, গাড়িটাকে স্ট্যান্ড করে আমাকে তুলতে এসছে, যে কোথায় লাগলো। আমাকে তুলতে এসে দেখছে গাড়িটা, মানে গাড়ি যদি আছাড় খেয়ে পড়ে তার একটা পড়ার ধরন থাকে, আর গাড়িকে যদি তোমাকে, মানে তোমার ধরো এই মাইকটাকে আমি ওই সাইডটা শুইয়ে দিলাম, তার একটা ধরন থাকে আলাদা। ঠিক গাড়িটা দেখলো আস্তে করে শুয়ে গেল, না গাড়িটা স্ক্র্যাচ পড়লো, কিছু হলো, কিচ্ছু না। তো রাস্তাঘাটেও সমস্যা আমার সাথে হয়েছে। কালী পুজোর একটু আগেও আমি রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট ফেস করেছি, হাঁটুতে লেগেছিল, সেটাও সেদিনকেও আবার বাড়িতে ওই রকম আমার সাথে ওর অশান্তি ঝামেলা এইগুলো হচ্ছিল। আর মাঝখানে কি হতো, আমার না হঠাৎ শ্বাসের কষ্ট হতো। আচ্ছা, মানে যখন জিনিসগুলো আস্তে আস্তে রিলিফ হচ্ছে তখন থেকে স্টার্ট হয়েছিল। এমনি আমার সর্দি ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট আছে, ওটা বাধা ধরা, কিন্তু ঠান্ডা মান্ডা না লাগলে আমার কোনো শ্বাসকষ্ট হয় না। মানে বাথরুম থেকে এসছি, ফ্রেশ হয়ে শুয়েছি, হট করে দেখছি এই জায়গাটা মনে হচ্ছে কিছু একটা আটকে যাচ্ছে, এমন একটা অস্বস্তি হচ্ছে, ঘুমোতে পারছি না, শ্বাসের কষ্ট শুরু হলো। কিছু না, আমি একদিন ওকে ডাকিনি, কিছু বলিনি, শুয়ে না হনুমান চালিসা পড়ে গেছি, 7-8 বার বেশ হনুমান চালিসা পড়ার পর শ্বাসকষ্টটা অটোমেটিক্যালি কমে গেল। ওকে। তখন আমি বুঝতে পারতাম যে হয়তো কিছু আমাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছে, আমি যদি হনুমান চালিসা এখন পড়ি তাহলে আমি ঠিক থাকতে পারবো। তারপরে হচ্ছে ওই হনুমানজির সিঁদুর, দেখো এখনও পড়ে আছে, আমি একটু ব্যবহার করি এখনও। আর উনি এবার ফাইনাল কাজের জন্য আমাকে একটা লিস্ট দিলেন, বললেন দেখুন ফাইনাল কাজ করার সময় কিন্তু বাড়িতে প্রচণ্ড পরিমাণ প্রবলেম আবার বেড়ে যেতে পারে, তবে প্রোটেকশান দেওয়া আছে, প্রবলেম অতটাও বাড়াবাড়ি না হলেও বাড়াবাড়ি হতে পারে। তো তার মাঝখানে একটা খুব গুড নিউজ আমার কাছে এসছে, সেটা হচ্ছে আমার মামার ছেলের মেয়ে হয়েছে, আর আমার মামার ছেলের মেয়েকে হুবহু আমার মায়ের মতন দেখতে হয়েছে। আচ্ছা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, একদম আমি হসপিটালে গেছিলাম, একদম আমার মা, দাদা তুমি বলবে না ওটা দেখলে, মানে আমার মাকে যদি দেখো ওর মুখটা মেলালে এখনও তাই মনে হয় যে আমার মা। হাতের নখগুলো না আমার মায়ের, ধরো আমার এই যে নখের এই দেখো এই জায়গাটা মাংসটা চ্যাপটা মতন, আমার মায়ের কি ছিল, এই নখটা ছিল মাঝখানে যে মাংসটা উঁচু মতন ছিল, মানে না ওনার আর নেল এক্সটেনশন করতে লাগবে না, ছোটোবেলা থেকে জন্মেছেই ওইভাবে। বাচ্চাটারও একদম নখের শেপ রকম। আমি গিয়ে সমস্ত কিছু যখন সামনাসামনি নখটা পুরো আমার মা। এবার জেনেটিকও বহন করে অনেক কিছু। আমি তখন শান্তনু স্যারকে জিজ্ঞেস করলাম আমার মার কি রিবার্থ হলো? বলছে দেখুন অন্য ডাইমেনশানে তো চলে গেছিলো, রিবার্থ হতে পারে, আমি এখনও চেক করিনি, চেক করে জানাবো। তো 4-5 দিন বাদে উনি আমাকে জানালেন হ্যাঁ আপনার মায়ের রিবার্থ হয়েছে। এবার জানি না উপরওয়ালা জানে কতটা সত্যি কতটা মিথ্যে, আমি তো সেটা জাজমেন্ট করতে পারি না। আর তারপরে উনি আমাকে যে ফিরিস্তি দিলেন কাজের, সেটার জন্য মোটামুটি যজ্ঞের একটা হাওয়ান দরকার, ইট দরকার, এগুলোর জন্য অ্যারেঞ্জ করতে গেলাম। ঘটনাচক্রে আমার বাড়ির হাওয়ানটা শ্বশুর বাড়িতে চলে গেছে, ওটা এখন ওদের হয়ে গেছে, আমি আর চাইতে পারিনি। সে নতুন করে আমাকে হাওয়ানের ব্যবস্থা করতে বারণই করেছিল, বলেছিল ইটেই হয়ে যাবে, ইট বালি সমস্ত জোগাড় করতে বলেছিলেন। এবার উনি ওই টাইমে কি বগলামুখী না কিছু একটা প্রয়োগ করে, কোনো একটা তন্ত্র প্রয়োগ করে কাজ করে ওটাকে কমপ্লিট করবে, এটা আমাকে জানিয়েছিলেন। তো যাই হোক, ফাইনাল কাজের আগে কিছু কিছু সমস্যা আমি পেয়েছি, মানে যে সমস্যাগুলো পেয়েছি সেগুলো শুধুমাত্র স্বপ্নেই পেয়েছি। আর যখন স্বপ্নে আমি সমস্যা পেতাম, আমি একটা ব্লেড রেখে বিছানার মালিশের নিচে ঘুমাতাম। ব্লেড? হ্যাঁ। আর আমি বলবো তোমার যত সাবস্ক্রাইবার আছে, যদি ভূতের কোনো এরকম স্বপ্ন টপ্ন দেখে থাকে, প্রত্যেকে ওই ব্লেড ইউজ করতে পারো। আমি কিন্তু উপকার পেয়েছি, জানি না অন্য কেউ পাবে কি না, মানে পাবে কি না, আমি কিন্তু পেয়েছি। আর আমি কিন্তু এটা শান্তনু স্যারের সাজেশনে করিনি, কোনো কারণে আমি রিলস দেখছিলাম,
রিলস দেখতে দেখতে আমার সামনে ওরকম একটা রিলস আসে, ওকে। ঠিক আছে। তো ওখানে কোনো একজন, আমি তাকে চিনিও না হয়তো, মানে তার রিলস আমি খুব একটা দেখিও না, আমি দেখি যে ওখানে সাজেস্ট করছে যে তোমার যদি ভূত প্রেত সংক্রান্ত কোনো স্বপ্ন বা কোনো দুঃস্বপ্ন তুমি দেখে থাকো, তুমি একটা ব্লেড রেখে শুতে পারো, তাহলে তুমি। এবার আমি প্রথমে ভাবতাম কি দূর রিলস, এখন না রিলস মানেই পয়সা কামানোর জায়গা, আর মানে হচ্ছে উল্টোপাল্টা ভুজুং ভাজুং বলা, আর কিছু না। অনেকে বলে তো, দেখি তো, সবাই না, কিছু কিছু মানুষ। তো আমি সেগুলোকে এড়িয়ে যেতাম। এবার দেখি সেম রিলস ও আমাকে আবার সেন্ড করেছে, হোয়াটসঅ্যাপে না ফেসবুকে, যাই হোক। এবার বলছে একটা নতুন ব্লেড রেখে শোবে, তো এবার আমি একটা নতুন ব্লেড কিনে আনলাম, এনে এখন বালিশের নিচে রেখে শুই। আমি এখনও একদম দুঃস্বপ্ন দেখি না, স্বপ্ন দেখি, ভালো ভালো স্বপ্ন দেখি, কোনো দুঃস্বপ্ন আমি দেখি না। তো এটা একটা খুব ভালো রেমেডি আমি পেয়েছি। তখন শান্তনু স্যারকে বললাম, বললো ওটা তো লোহা, তাই জন্য। এবার আমি তখন আবার শান্তনু স্যারকে উল্টো কোশ্চেন করে বসেছি যে রেল লাইনে তো লোহা থাকে, তাহলে ওখানে ভূত কেন থাকে, এরকম একটা কোশ্চেন করেছি। বলছি দেখুন ওটা তো ওপেন জায়গা, আর এটা তো আপনার বাড়ি, আর দ্বিতীয় কথা হচ্ছে লোহারতে ওরা একটু ভয় পায়, তার জন্য ওরা আসে না, তো ব্লেড রেখে শুতে পারেন। তো যাই হোক, শান্তনু স্যার এবারে আসলেন, বাকি কাজও কমপ্লিট হলো। বলবো না কাজ কমপ্লিট হওয়ার পরেই আমি খুব ভালো হয়ে গেছি, তা নয়। যেদিনকে কাজ কমপ্লিট হলো তার পরের দিন আমার হাজব্যান্ড খুব মনের সাহস নিয়ে বাইরে ক্লেনজিং করতে গেছিলো, মানে যেই জায়গাটা আমার গ্যারেজ ঘর, ওই জায়গাটার ব্যালকনি থেকে ক্লেনজিং করতে গেছিলো। হাতের মধ্যে এতটা আঁচড় খেয়ে এসছে, নখের আঁচড়, কিন্তু তাই বলে এরকম ডিপ নখের না, ছোট্ট। আমি এবার ভাবছি কিছু কামড়ালো কি না, কারণ ওকে যখন আঁচড়টা হয়েছে ও কিছু একটা অবয়ব দেখেছিল ওখানে, ও দেখে তাড়াতাড়ি এবার পালিয়ে এসছে। আর আমি ভেবেছি এবার ও কিছু কামড়েছে কিনা, কারণ অনেক কারণে পোকামাকড় ওই কালী পুজোর আগে বা পরে তো পোকামাকড় থাকেই। তখন বলছে না আমাকে কিছু কামড়ালে তো আমি টের পেতাম, আর কিছু এসে বসলে তো আমি টের পেতাম, আমি কিছু পাইনি ওরকম। যখন আমি ওকে অয়েনমেন্ট লাগাচ্ছি তখন জ্বালা করছে জায়গাটা। শান্তনু স্যারকে দিলাম, বলছে আমি তো এতদিন এই অপেক্ষাটাই করছিলাম কবে একটা কিছু ক্লাইম্যাক্স হবে, কারণ বেরিয়ে যাওয়ার টাইমে সব কিছু ক্লেনজিংয়ের টাইমে এটা একটা দিয়ে যাবে যে আমরা ছিলাম এতদিন। তো যখন উনি ফাইনাল কাজ করে সেরকম কিন্তু আধ্যাত্মিক ওই ঠাকুর দেখা বা কিছু আমি কিছু দেখিনি, তবে পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। যখন পুজোটা করেছে তখন খুব একটা বাধাপ্রাপ্ত উনি হননি, যা যা ইনগ্রিডিয়েন্টস বলেছিলেন আমি মোটামুটি পেয়ে গেছি। আর পুজোটার পরে ঠিক 4 দিন আমি কিন্তু খুব ভালো ছিলাম, বেশ বিন্দাস আছি, ঘরের মধ্যে লাইট অফ করেও বসে থাকতে পারছি, ভয় লাগছে না, মানে ওটা কিছুটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় না। ক্লেনজিংটা চালিয়ে যেতে বলেছিল, আপ টু 15 ডেজ চালিয়ে যেতে বলেছিল। ক্লেনজিং চালাচ্ছিলাম, ঠিক 4 দিনের মাথায় গিয়ে ওই কাণ্ড, আঁচড়। ওই আঁচড়টা হওয়ার পর থেকে সত্যি বলতে আমি এখন ভালো আছি, প্রবলেম নেই, অনেকটা ভালো আছি, মানে বলতে পারো 80% ভালো আছি। দেখো মানুষ তো পুরোপুরি 100% ভালো থাকে না, কারণ ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। তো গল্প বলার অনেক শ্রোতা আছে যারা তোমার এই ঘটনাটা শেষ অবধি কী হয়েছিল সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হয়তো যেই মুহূর্তে এই পডকাস্টটা পাবলিশ হবে তারা জানতে পারবে। বাট আমি যখন শুনলাম যে স্বপ্নে তুমি তোমার মায়ের দেখা পেয়েছো এবং তোমার মাই কথাটা বলছে যে তুমি আর আমার কাছে ঘটনাটা শেয়ার করো না, আর সেই দিনই আমি তোমাকে মেসেজ করেছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি এই লিঙ্কটা বুঝতে পারলাম না, আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু আমি একবার ভেবেছি যে হয়তো বা আমার ওইটা ভেবে আমি শুয়েছি, তার জন্য ওরকম স্বপ্ন দেখতে পারি। আরে বাবা, আমি স্বপ্ন ওইটা ভেবে শুয়েছি, থোড়ি আমি স্নেক বাইটের স্বপ্ন দেখে মানে ভেবে শুয়েছি, সেটা তো শুইনি, সেটা কেন দেখলাম আমি, আর এইভাবেই আমাকে কেন দেখানো হলো। আর গল্পওয়ালার অনেক শ্রোতা জিজ্ঞাসা করেছিল যে আমার মার মুক্তি হয়ে যাওয়ার সময় আমার মা কি বলেছিল। আচ্ছা, হ্যাঁ। তো আমার মার মুক্তি হয়ে যাওয়ার সময় আমার মা বলেছিল তিনি খুব কষ্টেই মারা গেছেন, কিন্তু তার ডেথটা স্বাভাবিক মৃত্যু ছিল, মানে এমন নয় যে তার মৃত্যুটা খুব অস্বাভাবিক ছিল বা কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তার মৃত্যু হয়েছে, এরকম ছিল না, তার মৃত্যুটা স্বাভাবিক। এটা কি তোমায় স্বপ্ন দিয়েছিল?
না, আমাকে স্বপ্ন দেয়নি। যখন প্রথম ইনভেস্টিগেশনে শান্তনু স্যার আর দেবদীপ স্যার যান, তখন কিন্তু আমার মার সাথে কমিউনিকেশনে এই কথাটা বলেছিল। মানে আমার মার সাথে কমিউনিকেশন হচ্ছিল শান্তনু স্যারের, শান্তনু স্যার যা আনসার পাচ্ছিল সেটা আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনার মা কি খুব কষ্ট পেয়ে মারা গেছে, সেটাই কমিউনিকেট হচ্ছে, তাই জন্য জিজ্ঞেস করছি। আর বাড়িতে যারা ছিল, ওই যে টিনা আর টিনার বোন যেটা বলেছিলাম, তারাও এই কাজের দ্বারাই কিন্তু রিমুভ হয়ে গেছে। পরে গিয়ে তারা কনভিন্স হয়েছে, ঠিক আছে, পরে গিয়ে তারা স্যারের কথার ওপর কনভিন্স হয়ে এই কাজের দ্বারাই রিমুভ হয়ে গেছে। তাদের এখন কোনো কিছু আমি বুঝতে পারছি না বাড়িতে। মাঝখানে একটা পেয়েছিলাম, এই কাজটা হওয়ার আগে আমি দেখছি আমার বাড়িতে কোনো একটা ছেলে থাকে, ঠিক আছে, আচ্ছা, কোনো একটা ছেলে থাকে, সে পেন গেস্ট হিসেবে থাকে। সেই ছেলেটা আমার সাথে কিছু বাজে বিহেভিয়ার করেছে, আর টিনা আমার হয়ে ওই ছেলেটাকে প্রোটেস্ট করছে, মানে ওকে পারলে পিটিয়ে দেয় এরকম অবস্থা। মানে টিনা হয়তো আমার কোনো ক্ষতি চায়নি, ওরা একটা থাকার জায়গা চেয়েছিল, কিন্তু ওরা তো আমার ডাইমেনশনের নয়, আমি তো ওদেরকে রেখে দিতে পারি না। ওরা যদি মানুষ হতো আমি ওদেরকে নিশ্চয়ই আশ্রয় দিতাম, কিন্তু ওরা যদি মানুষ না হয়ে অন্য কোনো ডাইমেনশনে থাকে, আমি কি করে ওকে আশ্রয় দিতে পারি? আর আমার মাকে এই যে আমি দেখতে পেতাম, এই মোরাল অফ দ্য স্টোরিতে আমি যা বুঝেছি বা শান্তনু স্যার আমাকে যা বুঝিয়েছে, আমার মা আমাকে প্রোটেকশন দেওয়ার কাজ করত। ওকে, হ্যাঁ, মানে এত কিছু যে চলছে তার প্রোটেকশনের কাজ আমার মা করত। এই যে ব্ল্যাক ম্যাজিকও হয়েছে, সেটা তো আমার মা তো একটা অশরীরী হয়ে গেছেন এখন, কিন্তু আমার মা বুঝতে পারতেন যে ব্ল্যাক ম্যাজিক কিছু অ্যাপ্লাই হয়েছে, যার জন্য উনি আমাকে প্রোটেকশন দিতেন। আর আমার মাকে মুক্তি দিয়ে দেওয়ার পরে আমার মার যখন স্বপ্নটা আমি পেয়ে গেলাম আমার মা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে বা কিছু, ওটা হচ্ছে আমার মা অন্য কোনো ডাইমেনশনে চলে যাচ্ছিলেন, যার জন্য আমি হয়তো ওই স্বপ্নটা পেয়েছি। তারপর থেকেই শুরু হয়েছিল আমাদের সাথে প্রবলেম আরও বেশি, যেহেতু আমার মার প্রোটেকশনটা তখন নষ্ট হয়ে গেছিলো। মানে আমার মা ডিরেক্টলি আর কোনো প্রোটেকশন দিতে পারছিল না বলে প্রবলেমগুলো আমার সাথে বেড়ে গেছিলো। আচ্ছা, তবে যে বা যিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন, এই যে কাজটা, ফাইনাল কাজটা করা হয়েছে, আমি তার নাম বলবো না, সে আমার কিন্তু খুব ক্লোজ ছিল এক সময় খুব ক্লোজ। আমি জানি না ভগবান এদেরকে কিভাবে তৈরি করেছে, জানি না কেন এই সমস্ত নোংরা কাজ করে এরা মানে খুব। জীবনে একটা জিনিস দেখবে, যত বড় বড় বাঁশ হয় খুব কাছের মানুষরাই দেয়, ঠিক আছে। তোমার কিন্তু দূর সম্পর্কের মানুষ, তো মানে দূর সম্পর্কের মানুষ বলবো না, মানে তোমার অচেনা অজানা বা তোমার শত্রুরাও কিন্তু তোমার কখনো কোনো ক্ষতি করবে না না। না না, তারা হয়তো মুখের ওপর দুটো বাজে কথা বলবে, বাট আমি এটা দেখেছি। দেখো, আমার 28 বছর বয়স, এই যে ফেজটা, এই 28 বছরের ফেজটাতে আমি একটা জিনিসই দেখেছি, যে যাদেরকে তুমি খুব কাছের ভাববে, একটা সময় গিয়ে তারাই কিন্তু তোমার ক্ষতি করবে। বাইরের লোক কখনো ক্ষতি করে না, অচেনা অজানা মানুষজন কখনো কারোর ক্ষতি করে না। তোমার শত্রু হয়তো তোমার এসে মুখের ওপর দুটো বাজে কথা বলে যাবে, দুটো ইনসাল্ট করে যাবে, কিন্তু তারা কখনো নিজের সময় খরচা করে, পয়সা খরচা করে তোমার এইসব ক্ষতি কাজ করতে করবে, যাবে না। হ্যাঁ। কিন্তু যারা খুব হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলবে তোমার সাথে, তারাই করে। যারা খুব কাছের মানুষ সেজে থাকবে, অ্যাকচুয়াল কাছের মানুষরা তো এরকম করতে পারে না, যারা কাছের মানুষ সেজে থাকবে, তারা কিন্তু মিষ্টি মুখে তোমার পিছনে ছুরিটা মেরে দিয়ে চলে যাবে। ইভেন আমার তাকে প্রথম থেকে যখন স্যার বলেছিল না ব্ল্যাক ম্যাজিক, আমার তাকেই সন্দেহ হয়েছিল, কারণ সে আমার বাড়িতে আসতো, যে আমার বাবা অসুস্থ হয়ে গেল তারপর থেকে তার দেখা আমি পেতাম না। তো এই জিনিসটা আমার খুব আমাকে ভাবিয়েছিল। তবে ওটা আমার মনে হয় কিছুটা হলেও আমার কথার সাথে মিল পাচ্ছি আমি, মানে স্যারের কথার সাথে আমি মিল পাচ্ছি। তো যাই হোক, আমি এখন অন ক্যামেরা এসব নিয়ে বলতে চাই না, হ্যাঁ, কে কারণ কি যেই করেছে। জিনিসগুলো ঘটে গেছে, এখন ভালো আছো, এটাই ম্যাটার করছে। একদম তাই। আর ভবিষ্যতেও আরো ভালো থাকবে, কারণ আমি আর চাই না তুমি গল্প বলাতে কখনো আসো, কারণ তুমি গল্প বলাতে আসতে হলে তোমার লাইফে এরকম ধরনের ঘটনা আবার ঘটতে হবে। আর আমি চাই না যে তোমার লাইফে আবার এই জিনিসগুলো ঘটুক, কারণ যেই ফেজটা দিয়ে তুমি বেরিয়েছো, আমি এর আগের এপিসোডটাতেও যখন বসেছিলাম তখন তুমি চলে যাওয়ার পরেও আমি একটা জিনিস ভাবছিলাম, বা আমি আমার ভাইয়ের সাথেও ডিসকাস করি এক একটা এপিসোড শ্যুটের পর, যে মানুষের লাইফে কত প্যাথেটিক স্টোরি ঘটে।
কত মানুষ আছে যারা বাইরে থেকে বলে দেয় যে ভূত প্রেত হয় না, যারা বলে দেয় যে সুপার ন্যাচারাল হয় না, যারা আধ্যাত্মিকতাকেও বিশ্বাস করে না, কিন্তু যাদের সাথে ঘটে, যেই মানুষগুলোর সাথে ঘটে, তাদের লাইফটা বা তাদের জীবনটা যখন নরকে পরিণত হয়, এটা একমাত্র না, যাদের সাথে হয় তারাই বুঝতে পারে। আর তাদের ওই জায়গায় থেকে বাইরের একটা মানুষ কোনোদিন ফিল করতে পারবে না। হয়তো আমি তোমার কথাটা শুনে আমি তোমার উপর সিম্প্যাথি দেখাতে পারি, তোমার উপর এমপ্যাথি দেখাতে পারি, কিন্তু তুমি যেই ফেজটা দিয়ে যাচ্ছ বা তুমি যেটা ফেস করছো, এটা তুমি ছাড়া তোমার ঘরের বাবা মা হোক, তোমার হাজবেন্ড হোক, কেউ কেউ ফিল না, করতে না, পারবে না, 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 নো ওয়ান। একদম। আর এই যে রুদ্রাক্ষটা আমার ধারণ করেছি, তারপর থেকে না আমার সাথে কিছু অদ্ভুত ঘটনাও ঘটে। আচ্ছা, মানে আমি জানি না তোমার শ্রোতারা আমার এই কথাটুকু বিশ্বাস করবে না তুমি করবে, আমি সত্যি জানি না। আমি সবার সব কথা বিশ্বাস করি। প্রবলেমটা কি, আমি কোনো ভালো কিছু হলেও সেটা ড্রিমে দেখতে পাই হঠাৎ এখন, মানে এইসব আমার সাথে কিন্তু আগে হতো না। ভালো কিছু হলেও ড্রিমে দেখতে পাই, খারাপ কিছু হলেও ড্রিমে দেখতে পাই, মানে আগের থেকে দেখতে পাই। যেমন আমার মেজো কাকা শ্বশুর মারা গেছে, 9 মাস হতে চললো। আমি ওনাকে সারা বাড়ির লোক ড্রিমে কেন, সামনাসামনিও দেখে নিয়েছে অনেকে ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, আমি কোনোদিনও দেখিনি। এই ধরে নাও মাসখানেক আগে, মাসখানেকও পুরো কমপ্লিট হয়নি, আমি রাত্রিবেলা 3টের সময় স্বপ্ন দেখছি আমার মেজো কাকা শ্বশুর ঠিক একটা গামছা পরে চাপকলে কল চাপতো, মানে যেটা টিউবওয়েল, কল চাপতো, চেপে জল নিত, নিয়ে বাথরুমের দিকে যেত হেঁটে হেঁটে, বাথরুমে জল আছে তো উনি ওটাই অভ্যাস, নিয়ে বাথরুমের দিকে হেঁটে হেঁটে যেত। আমি না বাথরুম থেকে ওনার সাথে কথা বলতাম, কি গো মেজো কাকু হয়ে গেছে তোমার, এখন হয়নি, তুমি কাজে বেরোবে না, এরকম কথা বলতাম বাথরুমের জানলা দিয়ে। আমি ঠিক ওরম বলেছি, স্বপ্নেও বলেছি ওইভাবে কথা বলে। দেখছি কি, মানে যখন আমার সেন্সটা আসে দেখছি এ বাবা মেজো কাকু তো মারা গেছে, এবার একে তুলেছি। আমি না এতদিন বাদে মেজো কাকুকে দেখলাম জানো তো। পরের দিনের অফিস ছুটি ছিল, ও আর আমি, আমাদের ওখানে একটা জলেশ্বর মন্দির বলে একটা শিব মন্দির আছে, সেটা আমার বাড়ি থেকেও অনেকটা ভেতরে, প্রায় ধরুন 25-30 কিলোমিটার ভিতরে। আচ্ছা। আর আমাদের খুব গাড়ি চড়ার শখ, মানে একটুখানি লং ড্রাইভে যাব নিজেদের বাইকেই, এটা শখ আমাদের। ছুটির দিনে পুজো দেওয়াও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে, চলো যাই। তো বাড়িতেও জানিয়েছি, শ্বশুর বাড়িতেও সবাই জানে, বেরিয়েছি, পুজো দিতে গেছি। পুজো দিয়ে যখন ফিরছি, আমার শাশুড়ির ফোন, বলছি বলো, তোর মেজো কাকিমাকে সাপে কামড়েছে। আচ্ছা। আমি বলছি মানে কি সাপে, না দাঁড়ার সাপে। কোথায়, টিউকলের সামনে, যেখানে মেজো কাকুকে আমি কালকে দেখেছিলাম। আমি বলছি এই রে, আমি তো কালকেই স্বপ্ন দেখলাম মেজো কাকুকে ওই রকম ওই টিউকলের সামনে জল চেপে বাথরুমের দিকে যাচ্ছে। তার মানে কি ওটা একটা ইঙ্গিত ছিল, নিশ্চয়ই একটা বিপদের ইঙ্গিত ছিল। এবার হয়তো সেটা বিষধর সাপ হয়নি, এটা আমাদের কপাল ভালো, নাহলে মানুষটার শরীরের কি কন্ডিশন হতো আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, তাকে হসপিটালে ভর্তি করা হয়, 2 দিন বেড রেস্ট করে ছেড়ে দিয়েছিল। আর তারপরে হচ্ছে এই, আমি মানে এখানে বলতে চাই না বিষয়টা, এই আমাদের বড় মাকে আমি সত্যি ভীষণ বিশ্বাস করি, ভীষণ জাগ্রত। আমাদের হালিশহরের বুকে নিশ্চয়ই নাম শুনেছো, নৈহাটির বুকের বড় মা, নৈহাটির বড় আমি মা। জন্মদিনে যাই তো বড় মায়ের মন্দির। হ্যাঁ, তো আমাদের হালিশহর থেকে আমার বাড়ির থেকে বড় মার মন্দির জোর হলে 15 মিনিট লাগে গাড়িতে। আচ্ছা। তো বড় মাকে নিয়ে না কিছু শ্রেণীর মানুষ একটা ট্রেন্ডিং একটা বিজনেস শুরু করে ফেলেছে, মানে এটা সেটা ফেসবুক রিলস, সামনাসামনি হোয়াটএভার, যেখানেই হোক, ঠিক আছে। তো যাই হোক, আমি সেটা নিয়ে কন্ট্রোভার্সিতে যেতে চাই না, যেটা যার যার মত। তা আমার এবছর মনে হচ্ছে বড় মার ভাসানে এবছর যাব না, এত ভিড় হয় না দাদা বড় মার ভাসানে, ও মানে আমি এমনি দম্ভ বন্ধ হয়ে যাবে আমার একটু ভিড়ভাড়টা হলে, আমার ভাল লাগে না ওই জন্য। হ্যাঁ, এবার আমি এমনি বড় মাকে দেখেই চলে এসেছি, পুজো দিয়েছি, এমনি পুজো দিয়েছি, যেহেতু আমার অশৌচ আছে, কালী পুজোর সময় আমি আলাদা করে পুজো দিইনি, এমনি মন্দিরে একটা ডালা দিয়ে পুজো দিয়ে এসেছি, প্রসাদ টোসাদ বাড়িতে এসে খেয়েছি, সেদিনকে ঘুমিয়েছি, তার পরের দিন ভাসান। এইবারে চিন্তা করছি, ঘুমিয়েছি, ঘুমিয়ে পড়ে আমি দেখছি বড় মা
বড় মা আগে ভাসান যায়, তারপরে সমস্ত মা কালীরা ভাসান যায় আমাদের ওখানে। আমি দেখছি বড় মা কেন যত মা কালী ভাসান যাচ্ছে সবাই কুকুর বা বিড়ালদেরকে ব্লেসিং দিতে, মানে যত প্রাণীকুল আছে তাদেরকে ব্লেসিং দিতে দিতে যাচ্ছে, কিন্তু মানুষের জন্য তারা এক ফোঁটাও ব্লেসিং চায় না, এরম কিছু দেখছি। আচ্ছা ভালো কথা, এই জিনিসটা দেখার পর দেখছি বড় মার থেকে শুরু করে যত ঠাকুর আছে সবার গায়ে আগুন জ্বলছে দাউ দাউ করে। এটা আমি স্বপ্নে দেখছি কিন্তু, ঠিক আছে। পরের দিন সন্ধেবেলা শুনছি বেচাকালি উল্টে পড়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তার মানে কি ওটাও একটা আমার হয়তো স্বপ্নে ইঙ্গিত ছিল যে কিছু একটা ঘটবে। বেচাকালি কি বড় মার থেকেও কিন্তু বেচাকালিও জাগ্রত। দেখেছি বেচাকালি সোশ্যাল উল্টে পড়ে মিডিয়াতে এই গেছে। ভিডিওটা আমি দেখেছি। ঠিক ওই দিন, তার পরের দিন আমি জানতে পারি। এবার জানি না এটা আমার এই রুদ্রাক্ষটা পড়ার পর থেকে কোনো পাওয়ার কাজ করছে কি না, বা জানি না, আমি বলতে পারবো না কি। না, হতে পারে অনেকের মানুষের কনসিয়াস মাইন্ড এমনভাবে হতে কাজ পারে। করে যে আগে তোমার মাথায় অনেক রকমের চিন্তা ছিল, এখন তুমি অনেক বেশি ফোকাসড, অনেক বেশি কনসেন্ট্রেটেড। তো সেই কারণে হতে পারে যে হ্যাঁ তুমি এখন যে স্বপ্নগুলো দেখছো হয়তো তুমি দেখো, মানুষের কনসিয়াস লেভেল তো অনেক উঁচুতে যেতে পারে, ঠিক আছে। আমরা আমাদের লিমিট জানি না, আমরা হয়তো আমাদের ব্রেনের 0. কত% ইউজ করি, বাকিটা ইউজই করি না। তো কোথাও না কোথাও এমন কিছু আমাদের লাইফে হয় যেগুলো আমরা বুঝতে পারি না। এরকম অনেক কিছু আছে যেগুলোকে বোঝার ক্ষমতা আমাদের মধ্যে ভেতরে এখনও অবধি বিল্ড হয়নি বা তৈরি হয়নি। হয়তো এরকম কোনো কিছু তোমার সাথে হচ্ছে যে এতদিন তোমার সাবকনশিয়াস হোক বা কনশিয়াস মাইন্ড এত খারাপ একটা অর্ডার মধ্যে ছিল, এত খারাপ খারাপ ঘটনা তোমার সাথে ঘটছিল। তো যখন তোমার চারপাশটা পরিষ্কার হয়ে গেছে, তোমার নিজের অরা ক্লিয়ার হয়ে গেছে, অরাটাও যখন একটা মানে তুমি রেগুলার বেসিসে ক্লেনজিং করছো, তো সব কিছুর একটা আফটার এফেক্টস থাকে। ইভেন আমি আমার পশুগুলোরও অরা ক্লেনজিং করি ডেলি, ওটাও বলে দিয়েছেন করা তো শান্তনু স্যার। উচিত, আমি করি। প্রত্যেকেরই করা উচিত। তো আমি কি বলবো, আমার আর কোনো ভাষা নেই। মানে এই যে ঘটনাটা, আমি চেয়েছিলাম যে তুমি শেষ করে যাও অ্যাটলিস্ট, বাট শেষ করার আগে, মানে যখন এর আগে এসেছিলে তারপর থেকে আজ পর্যন্ত তুমি যা যা ফেস করেছো, মানে এটা শুনে খারাপ লাগে যে এক তো তোমার বাড়ির পরিবেশ ওরকম ছিল, তার উপর ব্ল্যাক ম্যাজিক, তারপর কোভিডে তোমার বাবা মায়ের মৃত্যুর পর থেকে যে জিনিসগুলো ঘটলো, বাট তারপর তুমি এখান থেকে যাওয়ার পর যে জিনিসগুলো ঘটলো, সব কিছুই কোথাও না কোথাও তোমার লাইফটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছিল। বাট সেখান থেকে এখন আমার অর্থনৈতিক দিকটাও আগের থেকে একটু স্টেবল হয়েছে। আস্তে আস্তে আরও অনেক কিছু স্টেবল হবে, আস্তে আস্তে আরও অনেক কিছু ভালো হবে। কারণ যখন তোমার অরা স্ট্রং হবে, যখন তোমার চারপাশটা আরও বেশি স্ট্রং হবে, তোমার ভাইব্রেশন যখন স্ট্রং হয়ে যাবে, দেখবে তোমার আর্নিং সোর্স বলো, সবকিছুই, অপরচুনিটিস, হ্যাঁ, একদম, সব কিছুই ভালো একদমই হবে তাই, আস্তে আস্তে। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ সমিতাদি, ভীষণ ভালো লাগলো। আমি আর চাই না তুমি কখনো এখানে আসো, এবার যোগাযোগে থাকবো ডেফিনেটলি। একদম। কারণ আর একটা কথা, আপনারা যারা এই এপিসোডটা দেখে অনেকেই বুঝতে পারছেন না, তারা অবশ্যই গল্প বলার 140তম এপিসোডটা কিন্তু দেখবেন। কারণ 140তম এপিসোডে এই ঘটনার 80% আমরা ওখানেই কভার করেছিলাম। শুধুমাত্র ফাইনাল ইনভেস্টিগেশনটা বাকি ছিল, আর তার পরের ঘটনাটুকুই আমাদের বাকি ছিল শোনা। তো ভীষণ ভালো থেকো, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। একদম ওয়েলকাম। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরার এক্সপিরিয়েন্স নিয়ে।